বাংলাদেশ সিভিল সার্ভিস, ঠিক আছে? জি এটা দাদা। বুঝতে পারছো? এটা হচ্ছে জি দাদা। সিভিলিয়ান বাংলাদেশ সিভিল সার্ভিস, ওকে। আচ্ছা, আমি হচ্ছে রেকর্ডটা অন করলাম, আমাকে আসিফ শিখা দিছিল। যাক, রেকর্ড হচ্ছে, আশা করা যায়। ঠিক আছে, ওকে। এখন মানে হচ্ছে আরেকটা আমাকে বিষয়, আচ্ছা তুমি তুমি অবজাও তাহলে। গত দিনে হচ্ছে ইয়া ছিল, ধরো আমি করে দেখি কাকে কাকে ধরানো যায়, যারা পারবি তাদেরকে ধরা লাভ কি। এই যে আমাদের মোকসেদা আক্তার সাথী, তুমি বলো দেখি। হ্যালো, দ্রুত রে, সময় খুবই কম, হ্যাঁ। জি ভাইয়া বলেন। হ্যাঁ, তুমি আস্তে কথা বলো, তোমার কানটা একদম আমাকে শেষ করে দিল, ঝালাপালা করে দিল। আচ্ছা, তুমি আমাকে বলো যে হচ্ছে এই গত দিনে আমরা সিমলা চুক্তি নামক একটা চুক্তি বলছিলাম নাকি, সিমলা? জি আচ্ছা, এই সিমলা চুক্তিটা কি বলতো, কত সালে হয়েছিল বা কি নিয়ে, মনে আছে? ভাই আমি তো আগের দিনে ক্লাস করিনি। আচ্ছা, তো ক্লাস করো নাই, ঠিক আছে, রেকর্ডটা দেখো নাই? হ্যাঁ রেকর্ডটা দেখছি, দেখে খাতায় সবকিছু লিখে রাখছি শুধু। রেকর্ডটা দেখছো, খাতা লিখে রাখছো, তো এখন বের বলতে পারতেছো না কেন তাই? এখন তো আমি স্যার ভাইয়ের ডিউটিতে আছি না, খাতা তো রুমে। রেকর্ডটা দেখছো, খাতা তুলছো, ওই সময় মুখস্থ করো নাই কেন? এটা ফেলে রাখি কোনো লাভ আছে? জিনিসটা তো যখন লিখবা তখন লিখতে লিখতে পড়ে ফেলতে হবে। ঠিক আছে, অবজাও তুমি। সিমলা চুক্তিটা, এটা হয় 1972 সালের 2 জুলাই, ঠিক আছে? ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়। আহ 1972 সালের 2 জুলাইতে হয়। তো আহ, এটা সিমলাটা জায়গাটা, কেউ বলতে পারবা সিমলা জায়গাটা কোথায়? সেদিন বলা হয়নি আমার। সিমলা জায়গাটা কোথায় কেউ বলতে পারবা? কেউ, এনিবডি? সিমলা জায়গাটা কোথায় কি বলতে কাশ্মীর পারবো? দাদা। আচ্ছা, সুমিতা বললো। সুমি পারবি না আবার কে? আমি দাদা শিমু দিয়ে অ্যাট আছি। শিমুর শিমু রহমান। রহমান আইডি। আচ্ছা 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 জি আচ্ছা, জি। এত নাম, বিচিত্র নাম কেন? সুমি, এটা নামই তো সুন্দর হয়, একটা শিমু না হয় সুমি। আচ্ছা, মানে তো চিনতে পাবো না আমি। সুমি পারবি না, আমি তো, আমি তো, আমি তো সবার নামগুলো আমি দেখি যে কে কে আছো। আচ্ছা, ও কাশ্মীর বললো, শিমু, আর কেউ? দাদা মেবি হিমাচলের দিকে, এটা হচ্ছে হিমাচল ইন্ডিয়ার প্রদেশ। হিমাচল প্রদেশের একটা শহর, সিমলা। ঠিক আছে, হিমাচল খুব সুন্দর একটা জায়গা। এবং কি তোমরা যদি কেউ মনে করতে পারো, যখন ইন্ডিয়াতে লাস্ট যে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপটা হইলো, এই হিমাচল প্রদেশে যখন এই যে ইয়া হইলো, মানে ক্রিকেট খেলা, খেয়াল করে দেখছিল কি, বাদুরে মানে বাদর গুলার কারণে, মানে কি, এই বাদর গুলার কারণে খেলা বন্ধ হয়েছিল, মানে একটা জোশ না? মানে এই জায়গাটা হচ্ছে পুরো ন্যাচারাল একটা আর কি, যে ওখানে এই যে আমাদের অর্গানিক যে এগ্রিকালচার, আমরা যারা এগ্রিকালচার স্টুডেন্ট, আমরা যারা জানি যে অর্গানিক যেটা কৃষি, যেখানে হচ্ছে পুরা কেমিক্যাল বর্জন, অর্গানিক মানেই হলো কেমিক্যাল বর্জন, কেমিক্যাল ছাড়া। তো কেমিক্যাল ছাড়া যে চাষটা, চাষাবাদটা, ওটা হিমাচল প্রদেশে হয়। এবং ওই জায়গাটা একদম ন্যাচারাল পুরা। ওখানে যে অভয়ারণ্য বা জীবজন্তু পশু পাখির মধ্যে একটা ভালো মানে বাস্তু সংস্থান, ইকোলজি ওখানে ডেভেলপ করা আছে, ঠিক আছে? মানে আমাদের মতো না। আমাদের তো ওই দেখো না যে এখন তো আমি জানি না তোমরা, আমরা যারা 90s এর কিড, তোমরা তো গেঞ্জি জেনারেশন, অনেক কিছু তোমরা 90s এ যদিও জন্ম তোমাদের, বাট তোমরা মনে করতে পারো না। এই যে ছোটবেলায় দেখতাম শালিক পাখি পুষতাম, মানে টিয়া পাখি, যখন ছোট ছিলাম বাবার কাছে বায়না ধরতাম যে পাখা বানায় দিত, ওই বাসা বানায় দিত পাখির জন্য। তো পাখিগুলো এত ছিল, শালিক পাখিগুলা ছোট ছোট, কত মজার। এখন তুমি পাখি খুঁজে পাও? আমাদের এই গল্পগুলো, কবিতাগুলা রচনা করা হয়েছে যে পাখির শব্দে, আমাদের পাখির ডাকে আমাদের ঘুম ভাঙে। আদৌ কি এখন আমাদের পাখির ডাকে ঘুম ভাঙে? এখন যে কয়েকটা ঘুম ভাঙে গ্রামে, ওই দেখো তো মোরগ বা হাঁসের ডাকে, যেগুলো আর্টিফিশিয়ালি পুষে মানুষজন, ওগুলার। কিন্তু ন্যাচারাল পাখি কিন্তু নাই। এটার কারণটা কি? এটা বিশদ বিষয় আছে। বায়ু দূষণ একটা বড় ফ্যাক্টর। যেমন তোমরা হয়তো জানো কিনা যে ঢাকার বায়ুটার এতটাই খারাপ অবস্থা, যে আমি যদি তোমাদেরকে লাস্ট জানুয়ারির রিপোর্টটার কথা বলি, জানুয়ারি ডিসেম্বরে, 2024-এর ডিসেম্বরে ঢাকা ছিল ওয়ার্ল্ডের সব থেকে দূষিত একটা শহর। এবং কি ঢাকা শহরে একদিন নিঃশ্বাস নেওয়াটা ছিল 30টা সিগারেট খাওয়ার পরে যে নিকোটিনটা আমাদের বডিতে ঢুকবে বা আমার শ্বাসযন্ত্রে ঢুকবে, সেম খারাপ অবস্থা হবে ঢাকায় একদিন নিঃশ্বাস নিলে। মানে চিন্তা করো। তো এটা কি পরিমাণ খারাপ একটা অবস্থা। তো ওই বায়ু দূষণ, বিভিন্ন দূষণের কারণে আমাদের বাস্তুতন্ত্রের একটা সমস্যা হয়ে যাচ্ছে। যার কারণে যে আমাদের যে সার্কেলটা আছে, আমাদের খাদ্য শৃঙ্খল যেটাকে আমরা বলি, এটা ব্রেকআপ হয়ে যাওয়ার কারণে এরকমটা হচ্ছে। তো এই দিক থেকে হিমাচল প্রদেশ, যেটা যেটা বলতেছিলাম, যেটার প্রসঙ্গে, যেটা একটা ন্যাচারাল পুরা ছিল। তো এখন এই হিমাচল প্রদেশে এই সিমলা নামে একটা জায়গা আছে, ওখানে তৎকালীন যিনি ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট হচ্ছে জুলফিকার আলী ভুট্টো, এই দুজনের মধ্যে সিমলা চুক্তিটা হয়েছিল, ওকে? তো এই এগুলা যখন তোমাদের একটা বিষয় টেকনিক বলি, সেটা হচ্ছে তোমরা তো নতুন, এই যে যখন পড়বা বা যখন লিখবা,
তখন এমন ভাবে পড়বা আর লিখবা যেন সময় লাগুক, বাট লিখতে আর প্রত্যেকখানি যেন পড়াটা কমপ্লিট হয়ে যায়। মানে যখন লিখতেছো বা সময়টা নিচ্ছ, তুমি মনে করো 30 মিনিট লাগলো, ওটাকে তুমি 45 মিনিট 50 মিনিটে নিয়ে যাও, যেন তোমার পড়াটা ওই সাথে সাথে মুখস্থ হয়ে যায়। শিমটা চুক্তিতে তুমি শুনতেছো, লিখতেছো, ওখানে মুখস্থ হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা যখন শুনি তখন শুধু শুনি। এখানে একটা জিনিস বলি, মানে আমার বারবার এই জিনিসগুলো বলাটা একটু ইয়া দেখায়, তারপরেও তোমরা তো মনোযোগ সহকারে শোনো না। আমি একটা জিনিস যখন শুনবো, তখন সেটাকে আমার যে ফটোগ্রাফিক মেমোরি আছে ওখানে বানানটাকে কল্পনা করবো, ওইখানে আমি জিনিসটাকে দেখবো, তাহলে দেখবো পড়াটা দ্রুত মনে থাকবে। এটা টেকনিক। কোনটা ইংরেজি যখন আমি মনে রাখতে চাইবো তখন মনে থাকবে না। ইংরেজি মনে রাখার সব থেকে বেস্ট টেকনিক হলো তার ওয়ার্ড মিনিংটা দিয়ে মনে রাখা, কারণ আমরা বাঙালি, বাংলা দিয়ে আমরা এটা মনে রাখতে পারি। এইভাবে জিনিসগুলোকে সিস্টেমেটিক্যালি মনে রাখতে হবে। তো তোমরা হচ্ছে লেখার সময় লিখতেছো, দেখার সময় দেখতেছো, কিন্তু আবার আলাদা করে পড়বা, তাহলে কিন্তু তুমি আজকালকার দুনিয়ায় পিছিয়ে যাবা। কারণ আজকালকার দুনিয়ার সময় খুবই শর্ট, সময় খুবই শর্ট, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ তোমাদেরকে। আমরা এখন নেক্সট ইয়েতে যাবো আজকের। এখন যেটা বলবো সেটা হলো যে আমাদের আহ, আচ্ছা, ইয়েটা আমাকে একটু এখানে বলতে লাগবে, সেটা না বললে একটু হচ্ছে না। সেটা হলো যে, হ্যাঁ, সবাই খাতা কলম বের করো, আর হচ্ছে মানচিত্র একপাশে মানচিত্রটা রাখবা, ফোনটা সামনে, এদিকে মানচিত্রটা, আর খাতা কলম ইয়েতে। তো এখন আমরা যেটা পড়বো সেটা হলো যে আমাদের যে বিশ্ব ব্যাংক রিলেটেড কয়েকটা বিষয়, এটা আমাদের লাগবে। এই জন্য এই জিনিসটা একেবারে একেবারে একটু শুনলে তখন পরবর্তীতে পড়তে সুবিধা হবে আর কি। একটু লিখি আমরা, হ্যাঁ। তো এই যে আমাদের মনে করো 1944 সালের দিকে, মনোযোগ সহকারে শুনবা, আগে কথাটা শুনবা, তাহলে দেখবা যে ইজিলি মনে থাকবে। আগে শোনো, 1944 সালের দিকে মানে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার একটা জায়গা আছে। এই নিউ হ্যাম্পশায়ারে ব্রিটন উড নামে একটা শহর, ওইখানে একটা সম্মেলন হয়েছিল। তো এই সম্মেলনটা মোটামুটি তোমার 1 থেকে 22 জুলাই পর্যন্ত ছিল। এই সম্মেলনটাতে একটা পরিকল্পনা করা হয় যে এই যে বিশ্ব যে বাণিজ্য, বিশ্বের যে অর্থনীতি, বিশ্ব অর্থনীতি, বিশ্ব বাণিজ্য, এই ব্যাপারগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, কিভাবে ব্যবস্থাপনা করা যাবে, কারো টাকার সমস্যা পড়লে তাকে কিভাবে হেল্প করা যাবে, মানে ওভারঅল আর্থিক যে ব্যাপারগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। তাহলে আমি আবার বলি, 1 থেকে 22 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার, নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক একটা জায়গা, ওই জায়গাতে এগুলো নিয়ে ডিসকাস করা হয়। তো ঠিক ওইখানেই পরিকল্পনা করা হয় মোটামুটি 3টা সংগঠন বা 3টা প্রতিষ্ঠানের। একটা হচ্ছে বিশ্ব ব্যাংক নিয়া, আরেকটা হচ্ছে আইএমএফ নিয়া, আরেকটা হচ্ছে তৎকালীন ওটার নাম ছিল তোমার হচ্ছে আইটিও, মানে ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন। যদিও পরবর্তীতে ওটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হয়ে যায়, ওটা ভিন্ন বিষয়। তো তার মানে আমাদের মোটামুটি আর্থিক ব্যবস্থাপনার উপর ভিত্তি করে 1944 সালে এই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে 1 থেকে 22 জুলাই এই আলোচনাটা হইলো। ওখানে একটা মোটামুটি আলোচনা হইলো। আচ্ছা, আলোচনা হওয়ার পর আইএমএফ, বিশ্ব ব্যাংক এবং আইটিইউ, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, পরবর্তী আইটিইউটা চেঞ্জ হয়ে যায়, এমনকি এটা আইটিইউটা পরবর্তী গ্যাটে পরিণত হয়, জিএ ডবল টি। এই জিএ ডবল টি থেকে 1994 বা 1995 সালে আসে, ওইটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হয়ে যায়। ওটা ভিন্ন আলোচনা, ওটা পরে যাবো ওটাতে। তো এখন এই যে ব্রেটন উডস, তাহলে এই ব্রেটন উডস বা এই ব্রেটন উডস চুক্তির মাধ্যমে পরীক্ষা কোয়েশ্চেন আসবে, নিচের কোনটি ব্রেটন উডস এর ফলাফল নয়? তাহলে ফলাফল 3টা কি কি? একটা হচ্ছে আইএমএফ, একটা হচ্ছে বিশ্ব ব্যাংক, একটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলতে পারি, অথবা আইটিও, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন তৎকালীন নাম ছিল, ঠিক আছে? এই 3টা আমাদের ব্রেটন উডস এর ফসল বা ফলাফল ব্রেটন উডস সম্মেলনে। ওকে, এখন আসো আইএমএফ, আমরা যদি বলি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এই আইএমএফটা, এইটা তোমার ওখানে আলোচনার মাধ্যমে ঠিক হইলো, বাট কার্যক্রমটা শুরু করলো 1 মার্চ 1947-এ। কার্যক্রম শুরু হইলো 41তম বিসিএসে। এই কোয়েশ্চেনটাই আসছে যে আইএমএফ তার কার্যক্রম শুরু করে কত সালে? অপশন 1944ও ছিল, 1947ও ছিল। দ্বিধা হারছে সবাই 1940 মারি দিয়ে চলে আসছে, বাট উত্তরটা হবে 1947, বিকজ কার্যকর হওয়া এক জিনিস, শুরু হওয়া আরেক জিনিস, ঠিক আছে? শুরু হওয়া এক জিনিস, কার্যকর হওয়া এক জিনিস, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি বলতে পারো যে ভাই তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো? ম্যাক্সিমাম ক্ষেত্রে যে তারিখটা ফ্রন্টে থাকে বা যেটাকে আমরা ধরে নিই, ওটা হলো কার্যকরের সময়টা। এটা হচ্ছে ধরে নেওয়া হয় ম্যাক্সিমাম কার্যকর। এখন বা কার্যকর বা অনুমোদন যেটাই বলি না কেন, ওটাকে কার্যকর বলতে পারি, ওটাকে আমরা অনুমোদনও বলতে পারি, যেটাই বলি না কেন, ঠিক আছে? এখন আসো এই বিশ্ব ব্যাংক নিয়ে এক এক করে আমরা, সরি আইএমএফ তো আলোচনা শেষ হলো না। তাহলে 1947 সালের মোটামুটি 1 মার্চ এটা কার্যক্রম শুরু হলো। এখন এই আইএমএফ এর কাজটা কি, এটা একটু আমাদের মনোযোগ সহকারে লিখতে হবে
মনে রাখতে হবে, মনে রাখবা আইএমএফ এর কাজগুলো হলো মূলত 1 নাম্বার আর্থিক ব্যবস্থাপনা, এটা হচ্ছে 1 নাম্বার। মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা, এটা হচ্ছে 2 নম্বর কাজ। যে এই যে বিশ্বের যে মুদ্রাগুলো আছে এটার যে বিনিময় হারটা এটা স্থিতিশীল রাখা। আর এটা হচ্ছে নেতিবাচক বাণিজ্য ভারসাম্য রক্ষা করা, নেতিবাচক বাণিজ্য ভারসাম্য রক্ষা করা, এই 3টা মূলত আইএমএফ এর কাজ। ঠিক আছে, আর্থিক ব্যবস্থাপনা। তারপর আমি বললাম যে আচ্ছা দূর আমি একটা কথা বলি, আমি একটা ওয়ার্ড বা একটা লাইন বারবার রিপিট করি, বেশি বেশি করে বলি, এতে যারা তোমরা জানো তারা বিরক্ত হও, আমি জানি সেটা। কিন্তু এটার কারণটা হইলো আমি চাই আমি যেহেতু এখানে 1-1.5 ঘন্টা সময় দিব, এখানে যেন পড়াটা মুখস্থ হয়ে যায়। কথা কি বুঝতে পারছো? এই জন্য তোমরা যারা সিনিয়র আছো বা যারা তোমরা জানো তারা প্লিজ বিরক্ত হইও না, ঠিক আছে? কারণ আমার টার্গেট হইলো আমি এখানে সময়টা দিব মানে আমি এখানে পড়াটাকে মুখস্থ করে ফেলবো, এই জন্য আমি বারবার বলি, ঠিক আছে? তাহলে আর্থিক ব্যবস্থাপনা 1 নম্বর গেল। 2 নম্বর গেল যে আমাদের হচ্ছে মুদ্রার বিনিময় হারটাকে স্থিতিশীল রাখা। 3 নম্বর গেল নেতিবাচক বাণিজ্য ভারসাম্যটাকে রক্ষা করা। এই 3টা হলো আইএমএফ এর কাজ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যেটা 1947 সালে যার কার্যক্রম শুরু হইলো। ওকে, আচ্ছা, এখন একটা কথা এখানে বলতে লাগবে, সেটা হচ্ছে তাহলে বিশ্ব ব্যাংকের কি দরকারটা ছিল? কেন বিশ্ব ব্যাংকটা কেন? পার্থক্যটা হইলো, খেয়াল করে দেখবা আইএমএফ সবসময় কোনো দেশকে ঋণ দিতে গেলে অনেকগুলা শর্ত দেয়। আমাদের বাংলাদেশকে অনেকগুলো শর্ত দিছে যে এইটা করতে হবে, এইটা করতে হবে, এইটা করা যাবে না, এইটা করা যাবে না। কিন্তু বিশ্ব ব্যাংক কখনো কোনোদিন শর্ত দিবে না। এইটা হচ্ছে দুইটার পার্থক্য, ঠিক আছে? তাহলে বিশ্ব ব্যাংকটা কি? বিশ্ব ব্যাংকের প্রধান কাজ হইলো দেশগুলোকে ঋণ দেওয়া, প্রধান কাজ। যে স্বল্পোন্নত দেশ, অনুন্নত দেশ, তাদেরকে বেসরকারি পর্যায়ে হোক সরকারি পর্যায়ে হোক ঋণ দিব, এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের কাজ। কিন্তু ওরা তেমন কোনো শর্ত জুড়ে দিবে না। আর আইএমএফ বলতেছে আমরা শুধু আপনাকে ঋণই দিব না, আপনি ওই টাকাটাকে কিভাবে ইউটিলাইজ করতেছেন, আপনি কোথায় কোথায় কি করতেছেন, এটা পুরোটার আমরা দেখভাল করব। কথা ক্লিয়ার? আমি একটা হচ্ছে ওই জন্য ব্যবস্থাপনার সাথে রিলেটেড, কিন্তু সফট অনেকটা, আমরা অনেকটা সফট বলতে পারি, সেটা হচ্ছে বিশ্ব ব্যাংকে। এখন আসে বিশ্ব ব্যাংকটা কি? এই বিশ্ব ব্যাংকটা সব থেকে গুরুত্বপূর্ণ। দেখো, বিশ্ব ব্যাংক মূলত দুইটা প্রতিষ্ঠানকে বলে। বিশ্ব ব্যাংক লিখে সমান সমান দিবা, দুইটা প্রতিষ্ঠানকে বিশ্ব ব্যাংক বলা হয়। একটা হলো আইবিআরডি, আর একটা হচ্ছে আইডিএ। এই দুইটাকে আমরা বিশ্ব ব্যাংক বলতেছি, আইবিআরডি আর হচ্ছে আইডিএ, এই দুইটাকে আমরা বিশ্ব ব্যাংক বলতেছি। নাও হোয়াট ইজ আইবিআরডি? এটা হলো ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, আইবিআরডি। তোমরা যদি লিখো আইবি, এটা পূর্ণরূপ বলে কিন্তু আসবে পরীক্ষায়। আর বিশ্ব ব্যাংক ওই যে বলছি, কালকে বলছিলাম, গতদিনে যে আমাদের কয়েকটা যে হট টপিক ছিল ইন্টারন্যাশনাল, যেটা ডিটেলস পড়তে হবে, তার মধ্যে বিশ্ব ব্যাংক একটা। এই কারণে এটাকে একদম ডিটেলস পড়তে হবে। তো আইবিআরডি পূর্ণরূপটা আমি বাংলাটা মনে রাখবো, যে পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক। তো পুনর্গঠন মানে কি? রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। তাহলে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। এখন দেখবে ইজিলি মনে থাকবে, বাংলাটা মনে রাখবা, ইজিলি মনে থাকবে, আইবিআরডি। আরেকটা হচ্ছে আইডিএ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, আইডিএ। এই দুইটাকে মূলত বিশ্ব ব্যাংক বলা হয়। তাহলে এই দুইটার আলাদা আলাদা কেন হইলো? আলাদা আলাদা হওয়ার কারণটা হইলো, যেটা আইবিআরডি এটা হচ্ছে যেগুলো মধ্যমায়ের দেশ ওগুলাকে ঋণ দেয়, মধ্যমায়ের দেশগুলোকে ঋণ দেয় হচ্ছে আইবিআরডি। আর মধ্যমায়ের দেশ, উন্নত মানে দেশ, অনুন্নত দেশ, এগুলো আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড, ঠিক আছে? তো এই মধ্যমায়ের দেশগুলোকে আমাদের ঋণ দেখায় আইবিআরডি দেয়। আর আইডিএ দে কোনটাকে? আইডিএ দে হচ্ছে স্বল্পোন্নত যেগুলো দেশ, যেগুলো মধ্যতে যায়নি, জাস্ট সামান্য উন্নত হচ্ছে, উন্নতি, এই স্বল্পোন্নত দেশগুলোকে দেয়া হচ্ছে আইডিএ। যেটা এখন আমরা আছি 2026 সালে আমরা এটাকে উত্তীর্ণ করে চলে যাব, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে আমরা চলে যাবো, তো মধ্যমায়ের দেশে চলে যাবো 1926-এ। তো এটার আবার পজিটিভ নেগেটিভ আছে, যাই হোক ওটা পরের বিষয়। তো এখন এই আইডিএ স্বল্পোন্নত দেশগুলোকে দেয়। এখন তুমি বলো, স্বল্পোন্নত দেশগুলোকে যদি দেয়, কোন একটা সংস্থা ঋণ দেয়, তাহলে তারা কি মানে সুদটা বা ইন্টারেস্টটা ওটা কি খুব বেশি করে কড়াকড়ি করবে? করবে না, কারণ যেহেতু অনুন্নত দেশকে দিচ্ছে। এই জন্য এটাকে সফট লোন উইন্ডো বলা হয়, ঠিক আছে? মানে এখানে তোমার সহজ শর্তগুলা থাকে, কোনো ওই রকম শর্ত দেয় না এরা। তারপর হচ্ছে একটা বিধিনিষেধ যে এতদিনের মধ্যে শোধ করে দিতে হবে, নাইলে ইন্টারেস্ট এত হবে, ডবল হবে, টবল হবে, এরকম কিছু না। এই জন্য এটাকে সফট লোন উইন্ডো বলে। আইডিএ কি? ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনকে। তাহলে বিশ্ব ব্যাংক মূলত আইবিআরডি এবং আইডি, এটা হলো বিশ্ব ব্যাংক। এখন পরবর্তীতে যখনই কোনো কিছু একটা প্রয়োজন পড়ছে, তখনই নতুন নতুন করে জিনিসের উদ্ভাবন হয়েছে, তাই না?
খেয়াল করে দেখবো আমরা যে আমাদের, তুমি দেশটার কথাই চিন্তা করো। একটা সময় ছিল এই যে আমাদের ডিপার্টমেন্টগুলো, মন্ত্রণালয়গুলো একটাই, এই যে পরিবেশ মন্ত্রণালয়, পরে হলো জলবায়ু ও পরিবেশ মন্ত্রণালয়, তাহলে বন ও পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়। এই যে যতই প্রয়োজন পড়তেছে ততক্ষণ নতুন নতুন জিনিসের সৃষ্টি হচ্ছে। তো পরবর্তীতে এই বিশ্ব ব্যাংকের মধ্যে আরো 3টা প্রতিষ্ঠান ঢুকে যায়। একটা যেমন আমরা যদি বলি, একটা হচ্ছে আইএফসি। আমরা আইএফসি ব্যাংকের কথা বলি, আইএফসি ব্যাংক শুনতেই বেসরকারি ব্যাংকের কথা মনে পড়ে। তো এটা মনে রাখার টেকনিকটা হলো যে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, আইএফসি। এই আইএফসিটাও বেসরকারি পর্যায়ে ঋণ দেয়। সুন্দর। তাহলে আইএফসি মানে আমরা বাংলাদেশি মানুষজন জানি আইএফসি একটা বেসরকারি ব্যাংক। তাহলে এই আইএফসি বেসরকারি পর্যায়ে ঋণ দেয়, এটা হচ্ছে বিশ্ব ব্যাংকের একটা প্রতিষ্ঠান। তারপর একটা আসি, আইএফসি পুনর হচ্ছে ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, আইএফসি। তারপর আসো ইকসিট, আইসি এসআইডি, ইকসিট খুবই গুরুত্বপূর্ণ। এটা পরবর্তী 1966 সালে অ্যাড হয় আর কি বিশ্ব ব্যাংকের সাথে। যাই হোক, ইকসিট, আইসি এসআইডি, ইকসিট খুবই গুরুত্বপূর্ণ। এটা কাকে বলে দেখো, আইসি তো হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার। এবার সিট, এসআইডি, সিটা কি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপুটস, সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপুটস, সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপুটস। তার মানে বুঝাই যাচ্ছে যে কি, মনে করো বিরোধ দেখা দিল কোন একটা দেশকে, আমি ইনভেস্ট করলাম, কথার কথা আমি ইলন মাস্ক, আমি বাংলাদেশে বিশ্ব ব্যাংকের থ্রুতে, বা বিশ্ব ব্যাংক বাংলাদেশে ইনভেস্ট করলো বিভিন্নভাবে, কইরা একটা গ্যাঞ্জাম লাগে গেল আমদানি রপ্তানির, বা হচ্ছে টাকাটার মানে এই ঋণের, যে বাংলাদেশ সরকার এটাকে অ্যাকসেপ্ট করতেছে না, কতদিন থেকে করবে, কতদিন থেকে ইউটিলাইজ করবে। এই যে বিরোধগুলা বিনিয়োগের, এই বিরোধগুলা নিষ্পত্তি করে এই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ইকসিট। ক্লিয়ার? তার মানে ইকসিটটা আসলে একটা, আমরা বলতে পারি একটা প্রশাসনিক ব্যাপার স্যাপার এখানে ঘটে। ঠিক আছে, যে বিরোধগুলা যে হয় টাকাটা দিলে, এই বিরোধগুলো নিয়ন্ত্রণ করে ইকসিট। ক্লিয়ার? পূর্ণরূপটা আশা করি লিখছো। কোনো কিছু না বুঝলে বা কোনো কিছু মিস হইলে জিজ্ঞেস করবা, আপত্তি নেই। লাস্ট আসো মিগা, MIGA, মিগা, MIGA। এটা 1988 সালে 1988 বিশ্ব ব্যাংকের সাথে যুক্ত হয়। এটা কি, এটা বুঝাই যাচ্ছে দেখো, মাল্টিল্যাটারাল, এম তে হচ্ছে মাল্টিল্যাটারাল, আই তে হচ্ছে ইনভেস্টমেন্ট, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট GA, গ্যারান্টি এজেন্সি, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, মিগা, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, মানে বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা। ঠিক আছে, এটা কি করে, উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি তোমার হচ্ছে বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে এই মিগা, MIGA, যেটা মিগাটা। তাহলে আমরা বিশ্ব ব্যাংক গ্রুপে পাইলাম টোটাল 5টা। কি কি? IBRD, IDA, IFC, ইকসিট, মিগা। বিশ্ব ব্যাংক গ্রুপ হচ্ছে এই 5টা। কিন্তু স্পেসিফিকলি বিশ্ব ব্যাংক যদি আমরা বলি, স্পেসিফিকলি বিশ্ব ব্যাংক হচ্ছে IBRD আর হচ্ছে IDA, এই দুইটা, IBRD আর IDA। IBRD কি করে, মধ্যম আয়ের দেশগুলোকে ঋণ দেয়, আর IDA কি করে, স্বল্পোন্নত দেশগুলোকে সহজ শর্তে ঋণ দেয়, এই জন্য এটাকে সফট লোন উইন্ডো বলে। গেল। আইএফসি কি করে, বেসরকারি পর্যায়ে ঋণ দেয়। তাহলে পরীক্ষা যদি আসে যে বিশ্ব ব্যাংকের কোন প্রতিষ্ঠানটা বেসরকারি পর্যায়ে ঋণ দেয়, আইএফসি, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। গেল। মিগা বিরোধ নিষ্পত্তি করে, সরি ইকসিট বিরোধ নিষ্পত্তি করে, আর মিগা কি, মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। ঠিক আছে, এ হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করে। আহ, এখন এই সরাসরি বিদেশি বিনিয়োগটা কি বহুপাক্ষিক, ওই যে মাল্টিল্যাটারাল বলা আছে। ঠিক আছে, বিভিন্ন দিক থেকে হইতে পারে। যেমন খেয়াল করে দেখো যে ওই যে গতদিনে বললাম না যে হচ্ছে যে কোনো একটা দেশ কতটুকু উন্নত হচ্ছে, এটার বর্তমান মাপকাঠি হইলো যে ওই দেশটা শিক্ষা ক্ষেত্রে কতটুকু মানে বরাদ্দ দিচ্ছে। এটা যেমন খেয়াল করে দেখবা তোমরা যে ইরান, ইরান যখন দেখতেছে যে তাদেরকে কম্পিট করতে হচ্ছে, প্রতিযোগিতা করতে হচ্ছে ইসরায়েলের সাথে, আমেরিকার মতো রাষ্ট্রের সাথে, যারা বিজ্ঞান এবং প্রযুক্তিতে অনেক উন্নত। আমার এক্সাক্ট অ্যামাউন্টটা মনে নাই, তুমি যদি একটু নেট ঘাটো দেখবা ইরান লাস্ট 10 বছরে তাদের শিক্ষা ক্ষেত্রে বা গবেষণা ক্ষেত্রে বাজেট অনেক অনেক গুণ বাড়াইছে, অনেক অনেক গুণ। বুঝতে পারতেছো? তো কেন? কারণ তারা বুঝে গেছে যে একটা রাষ্ট্রকে উন্নত করতে গেলে তার শিক্ষা ক্ষেত্রে এবং গবেষণা ক্ষেত্রটাকে উন্নত করতে হবে। তুমি আমাদের দেশের কথা চিন্তা করো যে এই যে তোমরা যারা বিজ্ঞানের আছো, মাস্টার্স গেলে এনএসটি পাই আমরা, তাই না? ন্যাশনাল সায়েন্স এন্ড টেকনোলজি থেকে আমরা একটা এনএসটি পাই 54,000 টাকা। সরকার যে আমাদের 54,000 টাকা দেয়, এটা দিয়ে মনে করো আমি কাজটা করলামও, করার পর এইটার, এই যে আমি কাজটা করলাম, এই কাজের উপর আমাকে কেউ চাকরি দিবে?
আমাদের দেশে আছে কোনো এরকম অবস্থা? মানে আমাদের অব্যবস্থাপনার কথা চিন্তা করো। কোনো ব্যবস্থা আছে না। দিন শেষে আমাকে বাংলা সাহিত্য মুখস্থ করতে হবে, ইংরেজি সাহিত্য মুখস্থ করতে হবে, MP3 পড়তে হবে, নইলে আমার চাকরি হবে না। এই যে তুমি যে ছেলেটা বা মেয়েটা 3.50, 3.75, 3.80 এত যে CGPA করলাম, এত যে পড়লাম, কি ভ্যালুটা আছে এটার? কোনো ভ্যালু নেই, কিচ্ছু নেই। দিন শেষে এই যে MP3 পড়তে লাগতেছে। তো এটার কারণটা কি? কারণটা হচ্ছে গবেষণা ক্ষেত্রে আমাদের বাজেট নাই। গবেষণা ক্ষেত্রে যদি বাজেট থাকতো, তাহলে আমরা যারা শিক্ষিত হইছি, যে টেকনিক্যাল সাবজেক্টে, ওটা আমরা ইউটিলাইজ করতে পারতাম। তুমি এখন বলবা যে ভাই এগ্রিকালচারে তো আছে। তুমি যাও এই যে আমাদের এগ্রিকালচার যে প্রতিষ্ঠানগুলো আছে, এই বিড়ি বাড়িগুলাতে, তুমি যাও ওখানেও সাধারণ জ্ঞান আছে। ঠিক আছে? সাধারণ জ্ঞান তো আছে, আবার ওগুলোতে লবিং ছাড়া হয় না। আমি বেশ কয়েকটা ভাইবা দিছি। এমন একটা মজার ঘটনা বলি। একটা ভাইভাতে ফোন করছে। ফোন করে বলতেছে যে, "হ্যাঁ, আপনি তো আপনার সিরিয়াল তো উপরের দিকেই আছে। তো আপনি কি আ মোটামুটি 25 লাগবে। যেহেতু আপনার সিরিয়াল উপরের দিকে আছে, তো আপনি কি 20 দিতে পারবেন? দিলে" তুমি চিন্তা করতে পারো। প্রশ্ন হইলো যে এই যে খায় না খায়, এত কষ্ট করে যে পড়াশোনা করে যে সিজিপিএটা যে বানাইছি, এই 20 লাখ টাকা দেওয়ার জন্য? আমাকে বলো। তো তুমি কি করবে এখন? কারণটা হচ্ছে আমাদের সিচুয়েশন এরকম। তো যাই হোক, তো এইজন্য এই যে যেটা মিগা আছে, এরা হচ্ছে যে বহুপাক্ষিক বিষয়ে তোমার কি করে? হচ্ছে সহায়তা করে আরকি। ঠিক আছে? এটা হচ্ছে মিগা যেটা। মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। তো এই গেল আমাদের মোটামুটি বিশ্ব ব্যাংক। এটা যে IMF বললাম, বিশ্ব ব্যাংক বললাম। বিশ্ব ব্যাংক ওটা IBRD আর IDA, আর এটা হচ্ছে বিশ্ব ব্যাংক গ্রুপ। ঠিক আছে? ওর আরেকটা ছিল যেটাকে আমরা ITO বললাম, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন। ওটার জন্য পরবর্তীতে আমরা আসতেছি, আলোচনা আছে। তো এই গেল বিষয়। তাহলে এই যে চুক্তিটা, এটাকে আমরা বললাম কি? এটা হচ্ছে ব্রেটন উড চুক্তি আমরা বললাম। ঠিক আছে? ব্রেটন উড চুক্তি বলতে যাই, একটা বিশাল আলোচনা আমরা করে ফেললাম। তো এটা কিন্তু মনে রাখতে হবে, মানে ইম্পর্টেন্ট খুবই। কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? থাকলে বলবা, আমি নেক্সটে যাবো। দাদা সদর দপ্তর গুলো লাগবে না? সদর দপ্তর আমরা আরেকদিন, ওটা একটা টেকনিক আছে বুঝছো, সদর দপ্তর পড়ার। ওটা নিয়ে টেনশন নেই। ঠিক আছে? সদর দপ্তরগুলোর জন্য আমরা হচ্ছে আলাদা করে ক্লাস বা আমরা পড়াশোনা করব, স্টাডি করব। ওটা আলাদা একটা টেকনিকই আছে। ওটা নিয়ে টেনশনের কারণ নেই। ঠিক আছে? ওকে, এখন আসো নেক্সট। আচ্ছা, আমাকে বিথিকা বলো দেখি, কারণ কথা প্রসঙ্গে একটা কোশ্চেন আসছে, সেটা আমাকে জিজ্ঞেস করতেই হবে। বিথিকা। দাদা বলেন। আচ্ছা, তুমি আমাকে রোম চুক্তি সম্পর্কে বলো তো। আমরা সেদিন রোম চুক্তি 2টা পড়ছিলাম। রোম চুক্তি, রোম। এই যে আমার এখানে লেখা আছে, ক্লাসটাই রোম চুক্তি আমরা 2টা পড়ছি। হ্যাঁ, বলো তো। দাদা সরি আগের ক্লাসটা দেখিনি। আচ্ছা, ওকে। আহ আমাকে তাহলে বলো, ফিরোজা বলো। ভাইয়া রোম চুক্তি তো দুইটা গঠিত হয়েছিল ভাইয়া। রোম চুক্তি অনুসারে দুইটা বলা যায়, একটা ইসিসি গঠিত হয়েছিল, যেটা ইউরোপীয় ইউনিয়ন কমিউনিটিস। ওখানে ওই ছয়টা দেশ নিয়ে গঠিত হয়েছিল: লুক্সেমবার্গ, বেলজিয়াম, নেদারল্যান্ড, জার্মানি, ইতালি। আর একটা হচ্ছে আইসিসি গঠিত হয়েছিল, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, 1998 সালে নেদারল্যান্ডের হেগ শহরে ভাইয়া। আর ওখান থেকে তিনটা দেশ লিভ নিছিল, একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে সুদান, আর একটা হচ্ছে ইসরায়েল। আর ওই মানে যেটা ICC, এটা যাত্রা শুরু করে 2002 সালে, তাই না? জি, থ্যাংক উনিশশো ইউ তোমাকে। আটানব্বই সালে প্রতিষ্ঠিত হয়ে যাত্রা শুরু 1998 সালে করছে আর 2002 2002 সালে। সালে। থ্যাংক ইউ তোমাকে। জি। তো এখানে হচ্ছে রোম চুক্তিটা, মানে এইটাকে একটারে দুইটা বলা যাবে না, মানে দুইটা আলাদা আলাদা নাম আর কি। ঠিক আছে? তো এখন আমাদের কাজ হলো, এই যেটা EEC, ইউরোপিয়ান ইকোনমিক যেটা প্রতিষ্ঠা হইলো, এটা নিয়ে একটু আমরা আলোচনা করবো। মনোযোগ সহকারে শুনবা। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে, তুমি যদি আমার কথাটা মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমার পড়াটা এখানে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? দেখো, যে এই যে রোম চুক্তি, ফিরোজা যেটা বললো যে এটা হচ্ছে আমাদের মোটামুটি 1957 সালের 25শে মার্চ। আমি সেদিন বলছিলাম যে এটা আমাদের মনে রাখাটা কেন ইজি, বিকজ 25শে মার্চ তারিখটা আমাদের জন্য ইজি, মানে আমাদের আমাদের বাঙালিদের জন্য 25শে মার্চ আমরা বলতে পারবো না। তো 1957 সালের 25শে মার্চ 6টা দেশ ছিল। এই 6টা দেশ আমি তোমাদের মানচিত্রে একদম আঙ্গুল দিতে বলছিলাম। 6টা দেশ হচ্ছে মূলত কি, বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি তখন নাম ছিল, তৎকালীন নাম, ইতালি, লুক্সেমবার্গ, এটা হচ্ছে নেদারল্যান্ড, তাই না? এই 6টা দেশ মিলে 1957 সালের 25শে মার্চ ইউরোপিয়ান ইকোনমিক
কমিউনিটি বা সংক্ষেপে যেটাকে তোমার হচ্ছে ইউরোপিয়ান কমিউনিটি বলে, এটা এই রোম চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা কার্যকর হয় 1958 সালে 1 জানুয়ারি। ঠিক আছে, 1958 সালে 1 জানুয়ারিতে কার্যকর। এই যে এটা রোম চুক্তিটা, এটাই ছিল তোমার ইউরোপিয়ান ইউনিয়ন, এটার প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ। আমি আবার বলতেছি, এই রোম চুক্তিটা, এই যে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি গঠিত হইল, এটাই ছিল ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা আজকের দিনের পৃথিবীর সব থেকে বড় বাণিজ্যিক ব্লক। ওইটার প্রাথমিক ধাপ ছিল ইউরোপিয়ান ইউনিয়ন। ঠিক আছে, মানে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি যেটা রোম চুক্তি। এরপর আসো 2 নম্বরে, এটা একটু প্রসারিত হয়ে আসলো সেনজেন চুক্তি যেটাকে বলে। এটা মনে রাখবা 1985, সেনজেন মানে 1985, সেনজেন মানে 1985। 1985 সালের এই যে লুক্সেমবার্গ শহরটা আছে, দেশটা আছে, ওটার সেনজেন শহরটাতে এই চুক্তিটা হয়। সেনজেন, সাই করে গেলাম সাই করে আসলাম, সেনজেন মানে অবাধ চলাচল। সেনজেন চুক্তি মানেই অবাধ চলাচল, সেনজেন চুক্তি মানেই অবাধ চলাচল, সেনজেন চুক্তি মানেই অবাধ চলাচল। কি অবাধ চলাচল? আমরা সবাই জানি যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আমরা একটা দেশে যদি আমরা টিকিটটা কাটি, বা আমার যদি একটা দেশে ভিসা থাকে, আমরা ওইটা দিয়ে গোটা দেশগুলোতে ভ্রমণ করতে পারি। আসলে বিষয়টা গোটা ইউরোপের সবগুলো কান্ট্রি না, মানে ওই যে ইউ এর মধ্যে বা সেনজেন চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো আমরা ঘুরতে পারি। তো তৎকালীন ছিল কয়টা? 26টা দেশ। 22টা ছিল ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, আর 4টা ছিল যারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়, মানে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়, বাইরের। ওরকম ছিল 4টা দেশ। টোটাল এই 26টা দেশে ঘুরতে পারবো সেনজেন চুক্তির মাধ্যমে। ঠিক আছে, তো আমাদের এখানে মনে রাখতে হবে, যারা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়, এরকম 4টা দেশ কি, আমরা আমার সাথে একদম যারা নতুন মানচিত্রের মধ্যে হাত দিবা। কি কি? নাম্বার 1 আইসল্যান্ড, দেখো একদম উপরের দিকে উত্তর মেরুতে আইসল্যান্ড। নরওয়ে, আইসল্যান্ডের পাশে নরওয়ে আছে। সুইজারল্যান্ড আর লিচেনস্টাইন, এই 4টা দেশ, আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, লিচেনস্টাইন, এই 4টা দেশ ছিল ইউরোপিয়ান ইউনিয়নের বহির্ভূত, যারা ইউরোপিয়ান ইউনিয়ন এটার সদস্য নয়, কিন্তু তারপরেও এরা সেনজেন চুক্তিতে স্বাক্ষর করছে। অর্থাৎ আমরা যদি ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো একটা দেশের গাড়িতে উঠি, তাহলে আমরা অবাধ ভ্রমণ করতে পারবো। আমি আবার বলি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। পরীক্ষা যদি আসে আইসল্যান্ড কি ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত না ভুক্ত নেই, কমন সেন্স না। আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, লিচেনস্টাইন, ঠিক আছে, এই 4টা দেশ ইইউ বহির্ভূত। আর 22টা দেশ যেদিকে ছিল, তার মধ্যে তখন ছিল ব্রিটেন, পরবর্তীতে ব্রিটেন বের হয়ে গেছে, আমরা যেটাকে ব্রেক্সিট বলি। ব্রিটেন এক্সিট, এটাকে বলা হয় ব্রেক্সিট। এই ব্রেক্সিট কার্যকর করে ইংল্যান্ড ওখান থেকে বের হয়ে গেছে, তাই না? ব্রিটেন বের হয়ে গেছে, এটা পরবর্তীতে আমরা আসতেছি। তাহলে সেনজেন চুক্তিটা গেল। রোম চুক্তির পরের ধাপ 1985 সালে লুক্সেমবার্গের সেনজেনে। এটার মেইন ফোকাসটা হইলো বিষয়বস্তু হচ্ছে অবাধ চলাচল। গেল। 3 নম্বরে আসো ম্যাস্ট্রিক্ট চুক্তি, খুবই গুরুত্বপূর্ণ। ম্যাস্ট্রিক্ট, আরে ম্যাস্ট্রিক্ট চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। মশারির মধ্যেও মশা ঢুকে, চিন্তা করো, এত পরিমাণ মশার রাজ্যে থাকি আমি, ফালতু একেবারে। ম্যাস্ট্রিক্ট চুক্তি, ঠিক আছে, এটা কি দেখো, এটা 1992 সালে তোমার এই চুক্তিটা স্বাক্ষর হয়, কিন্তু কার্যকর হয় 1993 সালের থেকে এই ম্যাস্ট্রিক্ট চুক্তিটা। ঠিক আছে, এই ম্যাস্ট্রিক্ট চুক্তি ছিল একদম সরাসরি ইউরোপিয়ান ইউনিয়নের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা। ম্যাস্ট্রিক্ট চুক্তি, ইউরোপিয়ান ইউনিয়ন এতদিন, এই 1992 সাল পর্যন্ত এটার নাম ইউরোপিয়ান ইউনিয়ন ছিল না, এটা ছিল যে ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপীয় তোমার ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, ওই নামই চলতো। বাট ইউরোপিয়ান ইউনিয়ন নামটা হইলো একদম সরাসরি এই ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে, যেটা 1992 সালে তোমার ইয়ে হয়, চুক্তির স্বাক্ষর হয়, কিন্তু কার্যকর হয় 1993 সালে 1 নভেম্বর থেকে। তার পরীক্ষা যদি আসে যে ম্যাস্ট্রিক্ট চুক্তির প্রধান ফোকাসটা কি, ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠা। ওই জন্য আমরা বলছিলাম যে 1957 সালে যেটা ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, ওটা ছিল প্রাথমিক ধাপ। ঠিক আছে, আর ফাইনাল হচ্ছে এই যে ম্যাস্ট্রিক্ট চুক্তিটা। আচ্ছা, এখন একটা বিষয় বলো, যে যখন একটা তোমার সংগঠন প্রতিষ্ঠিত হবে, ওই সংগঠনটার কি লাগে? ভিত্তি লাগবে না? মানে কিসের উপর ভিত্তি করে এটা চলবে বা থাকবে, এই ভিত্তিটা কিন্তু খুব জরুরি। এটার জন্য কি দরকার? একটা সংবিধান দরকার, তাই না? তো এই সংবিধানটা প্রয়োজন পড়লো, ওই যে বলছিলাম যে মানুষ, এই যে যতই দিন যাচ্ছে, সভ্যতার উন্নতি বলতে আমরা কি বুঝি? আসলে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। যখনই প্রয়োজন পড়ে, প্রয়োজনই মানে কি যেন বলে, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, প্রয়োজনীয় উদ্ভাবকের জন্য। প্রয়োজন পরে দেখেই তো মানুষ উদ্ভাবন করে নাকি?
তো ঠিক তেমনি ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হইলো, দেখলো যে কেউ এখানে ঢুকতে পারবে, কেউ বের হতে পারবে, এটা তো একটা আইন লাগবে, ভিত্তি লাগবে। তখন এটা করলো কি, লিসবন চুক্তি করলো 2009 সালে। এই লিসবন চুক্তিতে এখানে ইউরোপিয়ান ইউনিয়নের সাংবিধানিক ভিত্তিটা প্রতিষ্ঠিত হইলো, মানে সংবিধান রচনা করা হইলো। তাহলে ইউরোপিয়ান ইউনিয়নের সংবিধান রচনা করা হয় কোথায়? লিসবন চুক্তিতে 2009 সালে। আর এই মানে যেটা পরীক্ষা আসছে আর কি, এই তথ্যটা বলি, সেটা হইলো যে এই আহ, মানে কি বলে, সংবিধানের 50 নম্বর যে আর্টিকেলটা আছে, ওখানেই তোমার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার অনুচ্ছেদটা আছে, এবং এইটার কারণে ব্রিটেন এখান থেকে বের হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, এটা একটা কারণ ছিল কেন ওখানে বের হয়ে যাচ্ছে বা কেন কি। তো কথাটা হচ্ছে ক্লিয়ার। আমরা তাহলে মোটামুটি আমরা 4টা চুক্তি পাইলাম, যেটা আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন বুঝতে সহায়তা করবে, একদম পুরো ডিটেলস। নাম্বার 1, রোম চুক্তি 57-তে স্বাক্ষরিত, 58 থেকে কার্যকর। 2, সেনজেন চুক্তি 1985, অবাধ চলাচল। 3, ম্যাস্টিক চুক্তি তোমার হচ্ছে 92, 93, মানে 92 স্বাক্ষরিত, 93 কার্যকর। অ্যান্ড দেন লিসবন চুক্তি, সংবিধান রচনা করা হলো 2009। ঠিক আছে, এই গেল মোটামুটি এখানে 4টা চুক্তি। 4টা চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হইলো, একদম মানে করা হইলো। প্রশ্ন হচ্ছে, আমরা বিশ্ব ব্যাংকের বেলা আমি কেন এত কথা বললাম, কেন ইউরোপিয়ান ইউনিয়নের বেলা এত কথা বললাম, ওয়াই? তোমাদের আমি প্রথম দিনে বলছিলাম না, গত দিনে, যে একজন ভালো স্টুডেন্ট না, একজন স্মার্ট স্টুডেন্ট সবসময় তার ফোকাসের জায়গাটাকে সে গুরুত্ব দিবে, যে আমাকে কোন জিনিসটাতে ফোকাস করতে হবে। এটা না লাইফে খুব জরুরি। কারণ আমাদের তো হাজার হাজার জিনিস আছে, শত শত জিনিস, সবগুলো নিয়ে তো আমরা চলতে পারবো না। আমাকে ফোকাসের প্রায়োরিটি একটা লিস্ট সাজাইতে হবে। তো প্রায়োরিটি লিস্টের কথা চিন্তা করলে বারবার আমরা বলি, বিশ্ব রাজনীতি আমাদের পড়তে হয় মূলত 2টা কারণে। একটা হচ্ছে জিও পলিটিক্যাল বিষয়, এটা আবার গুরুত্বপূর্ণ কিসের জন্য? ফিনান্সিয়াল বা অর্থনৈতিক কারণে। এই অর্থনীতি ছাড়া কোনো দরকার ছিল? একবার চিন্তা করে দেখো, টাকা পয়সা ছাড়া এই দুনিয়াটা, এই যে আধুনিক দুনিয়া আমরা যেটাকে বলছি, এটা কোনো আসলে দরকার ছিল? এটা পুরোটাই মনে হয় না যে এটা টাকা পয়সার উপর নির্ভর করে আছে? তুমি প্রত্যেকটা জিনিস চিন্তা করে দেখো, প্রতিটাই বস্তুগত জিনিসগুলো চিন্তা করো। এই যে ল্যাপটপ, ফোন, এটা সেটা, কেন, ওয়াই, কি জন্য? ওই টাকা পয়সা। কেন টাকা পয়সা? আমরা যোগাযোগটা উন্নত করতে পারতেছি, কেন আমাকে যোগাযোগটা উন্নত করতে পারতে হবে? ব্যবসার উন্নতি হবে, শিক্ষার উন্নতি করতে পারবো, কেন আমি ব্যবসা বা শিক্ষা উন্নতি করতে পারবো? কারণ শিক্ষা উন্নতি হলে গবেষণা ভালো হবে, গবেষণা ভালো হলে কি হবে? বুঝে নাও, আমার জীবনযাত্রার মানটা উন্নয়ন হবে। এই তো, মানে দিন শেষে ওই ফিনান্সিয়াল ব্যাপারটাতে আমরা ঢুকে যাচ্ছি। তো ওই যে কিছু মনে করিও না, আমাদের গ্রামে বলে না যে জীবনে 2টাই দরকার, একটা হচ্ছে পেটটা, আর একটা ওইটা, হ্যাঁ তোমরা যেটা বুঝছো ওইটাই। তো এই 2টা থাকলে, আদিমকালে যারা আমরা পড়ি না যে এই সামাজিক তত্ত্ব টেলরের, সামাজিক তত্ত্ব মতবাদ টেইলরের, আহ, তখনকার দিনে মানুষজন বলা হয়ে থাকে যে কিভাবে বনে জঙ্গলে ঘুরে বেড়াইতো, কলার ইয়া পইরা, তারপর মাংস খাইতো। ওই একটা ইয়া পড়ে নাই রে, যে রান্না কিভাবে, এই যে রান্না, মানুষজন কেন রান্নার প্রচলনটা হইলো কিভাবে? তো একদিন কি হয়েছে, ওরা তো বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, তো সবাই কাঁচা মাংস খাচ্ছিল আগুন ইয়া করে। তো কাঁচা মাংস চিবাইতে চিবাইতে একজনের কাছ থেকে ওই মাংসের হাড্ডিটা নাকি পড়ে গেছে আগুনের মধ্যে। তো যখন পড়ে গেছে, তো তখন তুলবে না, তুলে আবার খাওয়া শুরু করছে। বাহ, ও দেখছে বাহ, একটু পুড়া যাওয়ার কারণে খাইতে ভালো লাগতেছে। ভালো তো, আবার পুরা শুরু করছে, পুড়তেছে আর খাচ্ছে। এখন অন্যান্যরা যারা, ওরাও দেখতেছে কিরে, এই আগুনে দিচ্ছে আবার খাচ্ছে, কাহিনী আছে, ওরা সবাই দেওয়া শুরু করছে, আগুনে একটু করে দিচ্ছে আবার খাচ্ছে, দেখতেছে বাহ ভালো করতেছে। তো বলা হয়ে থাকে ওই ওখান থেকেই রান্নার প্রচলন আর কি, নইলে মানুষ নাকি আগে কাঁচা মাংস খাইতো। তো যাই হোক, তো এটা হলো বিষয়, যে যদি আমার শুধু এই মানে পেটটা আর ইয়া মানে ওইটাই, যদি আমার দরকার থাকতো, তাহলে আমার দরকার ছিল এত কিছু করার? না, আমাদের একটা যে মানে লাইফস্টাইল উন্নত করার যে বিষয়, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি যে আমার ফিনান্সিয়াল নিড, এটার কারণেই এই সভ্যতার এত কিছু, এই প্রয়োজন থেকে এটা ওটা আবিষ্কার, এটা, ঠিক আছে। আর এই যে চিন্তা করো, এখনো নেট ঘাটলে পাওয়া যায় যে আমাজন মহাবনের ভিতরে নাকি এখনো এমন মানুষ পাওয়া যায় যারা এখন সভ্যতার আলো থেকে দূরে, মানে তারা জানেই না যে তাদের ওই দুনিয়াটা ছাড়া ওইদিকে দুনিয়া আছে, ওইটা ছাড়া ওইদিকে মেসি আছে, এদিকে রোনালদো আছে, ঠিক আছে। ওরা নাকি এটা জানেও না। তা চিন্তা করো, তাহলে আমরা উন্নতি কেন, আমাদের প্রয়োজনের তাগিদে আর কি। তো এই এত কথা বললাম এই জন্যই, যে আমরা যখন পড়বো আমাকে ফোকাসটা দিতে হবে কোথায় কোথায়, এটা আমাকে বুঝতে হবে। বাংলাদেশের জন্য, যেখানে বাংলাদেশের আমদানি হয়, যেখান থেকে রপ্তানি, মানে যেখানে যেখান থেকে আমদানি হয়, যেখানে রপ্তানি হয়,
যেখান থেকে বাংলাদেশ সাহায্য পায়, যেখানে সাহায্য দেয়, এই জিনিসগুলো, এই ফিনান্সিয়াল জিনিসগুলো বাংলাদেশের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বাংলাদেশের পোশাক শিল্পের জন্য সব থেকে দুইটা বড় গ্রাহক হচ্ছে, একটা আমেরিকা, এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। কথা ক্লিয়ার? এই জন্য ইউরোপিয়ান ইউনিয়নটা বা ইউটা আমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। আর বিশ্ব ব্যাংক বা আইএমএফ কেন গুরুত্বপূর্ণ, এটা তো অপেক্ষায় রাখে না। যে কোনো একটা দেশ অর্থ সংকটে বললে সাহায্য দেওয়ার জন্য রেডি হয়ে থাকে আইএমএফ বা বিশ্ব ব্যাংক, তাই না? শর্ত দেয়, যদি অনেকগুলো শর্ত জুড়ে দেয় ওরা, শর্ত জুড়ে, যেমন আহ, এই যে দেখো, মাঝে মধ্যে দেখবা কোনো সরকার ভ্যাট বাড়াচ্ছে হুট করে। তোমরা কি জানো এই যে আমাদের যে ভ্যাট যে বাড়াইলো, কেন এই ভ্যাটটা বাড়াইলো বলো তো? কে বলতে পারবা কেন ভ্যাট বাড়াইলো? কেন লাস্ট কিছুদিন আগে যে ভ্যাট গুলো বাড়াইলো সরকার অনেকগুলোতে? এনিবডি, কি একজন বলো, কিছু একটা বলো, কেন বাড়াইলো, কি মনে হয়? মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করার জন্য। মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করানোর জন্য। এখন এই যে মূল্যস্ফীতি যে কমানোর চেষ্টা করতে হবে, তো এটার জন্য মানে অর্ডারটা, নির্দেশনাটা কিন্তু এই আইএমএফ এর, ঠিক আছে? যে ওরা বলতেছে যে তোরা যে আমাদের কাছ থেকে এতগুলো ঋণ টিন নিছিস, বা তোদের যে এই যে ইয়াটা রিজার্ভটা আছে, এটা যে চলে যাচ্ছে, তো এটার জন্য তোরা এই কাজটা কর। তো এই যে ডিসিশন গুলা, এই ডিসিশন গুলা সরকার কিন্তু ওই আইএমএফ এর পরামর্শে, এই জন্য দেখবা যে আমাদের অর্থনীতিবিদগুলো কলাম লিখে যে আপনারা সবকিছু আইএমএফ এর কথা মতো কেন চলবেন। আইএমএফ তো আমার দেশের সিচুয়েশন বুঝে না, ওরা ওখান থেকে যেটা পর্যবেক্ষণ করে এটা এটা বলে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে আইএমএফ সরাসরি ইন্টারফেয়ার করে একেবারে, আর বিশ্বব্যাংক যেটা করে না। আমি প্রথমে বলছি পার্থক্যটা হচ্ছে এটাই। তো এই গেল বিষয় আমাদের, এই জন্য ইউরোপিয়ান ইউনিয়ন, বিশ্বব্যাংক, এই জায়গাগুলো আমাকে ফোকাস করতে হবে, এটা আমাদের খুব ভালো মতো পড়তে লাগবে, ঠিক আছে? কারণ তুমি যদি এই যে অনেককে দেখি, আমাকে তোমরা মেসেজ করো, ফোন করো, যে ভাই এই প্রাচীন সভ্যতা এগুলা এতগুলা মনে থাকে না, হাম্বুরাব্বি, টোটেন বাগান, এগুলা কি লিখছে না লিখছে, বাইরে এগুলো জীবনে আসবে না পরীক্ষা, বিশ্বাস করো, ওগুলো আসবেও না, ওগুলো লাগবেও না। কি কি লাগবে? যেমন বর্ণমালা কারা আবিষ্কার করছে, এটা লাগবে আমাদের শিখার যেহেতু। তো আমরা টেকনিক তো বলি যে বর্ণমালা আবিষ্কার করে আমাদের ফিনিশ করে দিছে, তারপর ফিনিশিওরা বর্ণমালা আবিষ্কার করছে, বর্ণমালা আবিষ্কার করে আমাদের ফিনিশ করে দিছে, তাই না? আজকাল বর্ণমালা আবিষ্কার করছে দেখেই পড়াশোনা করতে হচ্ছে, এই ছাইপাশ গুলা। যাই হোক, কত মজা হইতো না মনে করো যে, যাই হোক, এই বিষয়গুলো সত্য না মিথ্যা এটাতে আমরা যাব না, এটা বিভিন্ন দার্শনিক দৃষ্টিকোণ থেকে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে। মনে করো যদি ওইরকমটা হইতো, ধরো আজকে আমরা সুন্দর কোনো একটা পাহাড়ের গুহায় থাকতাম, সুন্দর চেপা টেপায় মাংস টাংস খাইতাম, আগুন টাগুন তাপে শুয়ে পড়তাম, একটা সুন্দর বিষয়। তো যাই হোক, এখন রাত জাগে এগুলা পড়া লাগতেছে। তো আমরা এই জন্য ইউরোপিয়ান ইউনিয়নটাকে গুরুত্ব সহকারে বললাম, ঠিক আছে? এটা ভালো মতো মনে রাখতে হবে। ওকে, এখন আসো নেক্সট চুক্তি লিখো, জীববৈচিত্র্য কনভেনশন চুক্তি। জীববৈচিত্র্য কনভেনশন খুবই গুরুত্বপূর্ণ। জীববৈচিত্র্য কনভেনশন, ঠিক আছে? জীববৈচিত্র্য কনভেনশন চুক্তি বুঝে যাচ্ছে এটা কিসের জন্য, যে এই যে ডিভার্সিটি যে বিষয়টা, বায়োডিভার্সিটি, এই ডিভার্সিটিটা সংরক্ষণ করা। এখন এই বায়োডিভার্সিটি ব্যাপারটা কি, কেউ বলতে পারবো আমাকে? হোয়াট ইজ বায়োডিভার্সিটি? জীববৈচিত্র্য কাকে বলে? একটা এলাকায় মনে করেন যে যতগুলো জীব বা যে প্রাণী বসবাস করে তাদের মাঝে যে বিভিন্ন রকম বৈচিত্র্য বা সেই সমতাটাকে বজায় রাখার জন্য যে ওয়াই বৈচিত্র্যটা ওয়াই ওয়াই ইট ইজ নিডেড? কেন আমি এই বৈচিত্র্যতা বজায় রাখবো? ওয়াই? কারণ দাদা একটা জায়গায় যদি একটা প্রাণীর সংখ্যা মনে করেন যে কমে যায়, হুট করে কমে যায়, বা আর একটা প্রাণী যদি মানে পুরো খাদ্য শৃঙ্খলটাই হচ্ছে সমস্যা দেখা দিবে আর কি। আচ্ছা, ওটা একটা ফ্যাক্ট, থ্যাংক ইউ তোমাকে। আহ, বিষয়টা হলো ও যেটা বললো, হ্যাঁ ওটা অবশ্যই, যে মিথস্ক্রিয়ার যে ব্যাপারটা, ঠিক আছে? কেমন? মনে করো বাংলাদেশে কোনো মেয়ে নাই, খালি সব পুরুষ, সব পুরুষ, কোনো মেয়ে নাই, কেমন হবে ব্যাপারটা? তারপর বাংলাদেশে খালি মেয়ে, কোনো পুরুষ নাই, কেমন হবে ব্যাপারটা? আচ্ছা, তারপর মনে করো যে বাংলাদেশে শুধু গরু আছে, কোনো ছাগল টাগল কিচ্ছু নাই, কেমন হবে? বাংলাদেশে শুধু ছাগল আছে, কোনো গরু নাই, কেমন হবে? অর্থাৎ আমাদের যে পারস্পরিক যে মিথস্ক্রিয়াটা, এই মিথস্ক্রিয়াটা কেন গুরুত্বপূর্ণ দেখো। ন্যাচারাল স্রষ্টা বা প্রকৃতি আমাদেরকে এমনভাবে তৈরি করছে, আমরা প্রত্যেকটা জিনিসের উপর নির্ভরশীল, তাই না? কারোর উপর এই যে শস্য দানার উপর, কারোর প্রতি আমরা, এখন তুমি যদি বলো যে ধান গাছের উপর কি আমরা অক্সিজেনের উপর নির্ভরশীল, হ্যাঁ ঠিক আছে, ওটা একটা গাছ, ওটা একটা উদ্ভিদ, ও আমাদেরকে অক্সিজেন প্রোভাইড করে, কিন্তু কতদিন আর করে? 3টা মাস থাকে, তারপর তো আমরা কাটি ফেলি। তো বাকি সময়টা আমাদের অক্সিজেন কে প্রোভাইড করে? তো শুধু ধান গাছ থাকলে কিন্তু হইতো না, আমরা শুধু খাদ্য শস্যটা পাইতাম, বাট অক্সিজেন পাইতাম না। আচ্ছা, আমাদের এই যে কাঠ, কাঠ কই পাইতাম? বা শুধু আমাদের, আমরা কি জানি উদ্ভিদের মোটামুটি 4টা ভাগ থাকে, হার্ব, শ্রাব, মানে বিরুৎ, গুল্ম, উপগুল্ম আর বৃক্ষ, এই তো। তো মনে করো শুধু আমাদের হার্ব আছে, ধানের গাছ আছে,
আর বৃক্ষ নাই, চলতো না, বা শুধু বৃক্ষ আছে, খালি আম আর কাঁঠাল খেয়ে থাকতাম, গ্যাস্ট্রিক হয়ে যেত। ফলের মধ্যে প্রচুর অ্যাসিড থাকে, তাই না? মানে ওই অ্যাসিডটা নেগেটিভ হয় না, অ্যাসিড যদিও সেটা অ্যাসিড, ন্যাচারাল অ্যাসিড, বাট অ্যাসিড থাকে তো, শুধু অ্যাসিড খাইলে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হবে, খালি পেটে এই জন্য ফল খাইতে হয় না। তো বাঁচতে পারতাম আমরা? পারতাম না। তো এই জন্য একটা ব্যালেন্স। তো বায়োডিভার্সিটি এই জন্য আমাদের মিথস্ক্রিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস ইয়া লাগবে। একটা সমাজ বা একটা মানে একটা ইকোসিস্টেম ডেভেলপ করতে গেলে, চলতে গেলে সবকিছুই লাগবে। এই যে আজকে আমরা অর্গানিকের কথা কেন বলতেছি, এটা নিয়ে এই যে জীববৈচিত্র্য চুক্তিটা কেন হইতে হবে বা কি দরকারটা আছে এই চুক্তিটা করার? এই যে তোমার মনে করো জীববৈচিত্র্য চুক্তিটা, এটা আমি ভুলে গেছি, হয় 92 সালে স্বাক্ষরিত হয়, 93 থেকে কার্যকর হয়। কেন, কি দরকারটা ছিল? দরকারটা ছিল এই জন্যই। ঠিক আছে? তাহলে এটা 92 সালে কার্যকর স্বাক্ষরিত হয়, 93 থেকে কার্যকরিত হয়। এখানে মোটামুটি তৎকালীন 178টা দেশ স্বাক্ষর করছিল। ঠিক আছে? জীববৈচিত্র্য চুক্তিতে। আচ্ছা, তারপর আমরা বলছি যে আমরা ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে আলাদা একটা ক্লাসে আলোচনা করবো, ওটা একটা হিউজ আলোচনা আছে, ওটা আমাদের 5 স্টার পাওয়া। দ্যাটস ওয়াই ওটা এখন ওদের চুক্তিগুলো এখন আমরা পড়বো না, ওটা আলাদাভাবেই আমরা পড়বো। নেক্সটে আসো, ডেটন চুক্তি। ডেটন মানে ডেটনটা হইলো এই যে যুক্তরাষ্ট্রের যে ওহিও একটা অঙ্গরাজ্য আছে, ঠিক আছে? ওই ওহিও অঙ্গরাজ্যের ডেটন নামে একটা তোমার হইলো জায়গা আছে। যুক্তরাজ্যের ওহিও অঙ্গরাজ্যের ডেটন নামে একটা জায়গা আছে, ওইখানে একটা চুক্তি হয়, ডেটন চুক্তি। এই ডেটন 1995 সালে চুক্তিটা হয়। 1995, 1995 সালে এই চুক্তিটা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। ডেটন চুক্তির বিষয়টা দেখো, এই যে যুগোস্লাভিয়া একটা দেশ ছিল, যুগোস্লাভিয়া ভেঙে বসনিয়া আর হার্জেগোভিনা হয়, হোগা। তো এই যুগোস্লাভিয়াতে মোটামুটি 3 টাইপের জাতিগোষ্ঠী ছিল। একটা হচ্ছে বসনিয়াক, যাদেরকে বলা হতো, তারা ছিল মুসলিম। আর কি যেন ছিল, অর্থোডক্স খ্রিস্টানরা ছিল, আর খ্রিস্টানরা ছিল। এই 3 টাইপের জনগোষ্ঠী ছিল। তো এদের মধ্যে যখন এটা ভেঙে গেল, সবাই চাচ্ছিল যে নিজের প্রাধান্যটা, যে আমার জনগোষ্ঠী দিয়ে একটা আলাদা দেশ, এরা বলতেছিল আমাদের দিয়ে এটা। তো এটার কারণে অর্থোডক্স খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে একটা ব্যাপক যুদ্ধ হয়, ব্যাপক। বিশ্বাস করার নাই বা করো, এই যুদ্ধটাতে, এই বসনিয়া যুদ্ধে অফিসিয়াল ভাবে 1 লাখ মানুষ মারা গেছে। 1 লাখ। মানে কেন, ইমাজিন, 1 লাখ মানুষ একটা যুদ্ধের মধ্যে মারা গেছে, এবং 20 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে গেছে। তোমাদের বাড়িতে অনেকেরই হয়তো, যারা গ্রামে থাকো, আমি তো এখন গ্রামে থাকি, তো এই হাঁস মুরগি থাকে না, তো খেয়াল করে দেখবে যে কারো বাসায় যদি 2-3টা হাঁস মারা যায় বা মুরগি মারা যায়, কতটা খারাপ লাগে চিন্তা করো তো। এই যে লাস্ট 15 মাসে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে লাস্ট 15 মাসের যে যুদ্ধটা হইলো, লাস্ট 15 মাসের 47,000 মানুষ অফিসিয়ালি মারা গেছে। কেন, ইমাজিন দ্য অ্যামাউন্ট। আমরা খালি পত্রপত্রিকা পড়তেছি, মুখস্থ করতেছি, পরীক্ষায় যায় গদলা দিচ্ছি। কিন্তু একটু চিন্তা করো তো, 47,000 মানুষ রে ভাই, মানুষ। বাসার যদি মানে পছন্দের বিড়ালটা বা পছন্দের কুকুরটা বা পছন্দের ছাগলটা বা গরুটা মারা যায়, কি পরিমাণ খারাপ লাগে। বা কোনো এলাকায় একজন মানুষ মারা গেলে কতটা আমরা মানে শোকাচ্ছন্ন হয়ে যাই। সেখানে লাস্ট 15 মাসে 47,000 মানুষ মারা গেছে। এটা হচ্ছে অফিসিয়াল। তাহলে বুঝো আনঅফিসিয়ালরা কত। সেখানে এই বসনিয়া যুদ্ধে 1 লাখ মানুষ মারা গেছে। মানে বুঝতে পারতেছো? এটাকে বলা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সব থেকে বিধ্বংসী যুদ্ধ, এই বসনিয়া যুদ্ধ। এই যুদ্ধটাকে থামানোর জন্য কে, বিল ক্লিনটন, এই যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ডেটনে এই বিল ক্লিনটন, ইনি সার্বিয়া, ক্রোয়েশিয়া আর বসনিয়ার মধ্যে এই চুক্তিটা করে যে যুদ্ধটা থামানো হোক। যাই হোক, এখানে যুদ্ধটা থেমে যায়। থেমে যাওয়ার পর ইয়াটা তো ভাগ হয়ে গেল, 2 ভাগে যুগোস্লাভিয়া দেশটা। পরবর্তীতে অর্থোডক্স খ্রিস্টানদের জন্য আলাদা একটা রিজিয়ন করে দেওয়া হয়, মানে ওদের অঞ্চলগুলোকে ভাগ করে দেওয়া হয়, দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা হয়। এটাই গেল তোমার ডেটন চুক্তি, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ডেটন চুক্তি কিসের সাথে সম্পর্কযুক্ত? বসনিয়া যুদ্ধের সাথে সম্পর্কযুক্ত, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, এখন আসো কার্টাগানা প্রোটোকল, খুবই গুরুত্বপূর্ণ, খুবই। কার্টাগানা কেন? ওই যে বলছি, যুক্তরাষ্ট্রের, সরি, জাতিসংঘের, এটা হচ্ছে জৈব নিরাপত্তা বিষয়ক একটা চুক্তি। জৈব মানে কি? অর্গানিক রিলেটেড, জৈব নিরাপত্তা বিষয়ক একটা চুক্তি। এটা কোথায় হয় কার্টাগানাটা? এটা কানাডার মন্ট্রিলে হয়। কানাডার মন্ট্রিল নামে একটা জায়গা আছে, ওখানে স্বাক্ষরিত হয়। ঠিক আছে? 1999 সালে কানাডার মন্ট্রিলে, 1999, মানে ব্যাপারটা একটু বলি, এখানে ঝামেলা আছে এটাতে, এটা একটু ঝামেলা আছে কিভাবে। এটা প্রথমত কলম্বিয়ার যে কার্টাগানা নামে একটা জায়গা ছিল, কলম্বিয়াতে আছে। এই কলম্বিয়ার কার্টাগানায় 1999 সালে একটা খসড়া করা হয়। পরে ওই খসড়াটার মতো করে ফাইনালি সিলেক্ট করা হয় এই কানাডার মন্ট্রিলে। ঠিক আছে? ওটা কত সালে? 2000 সালে।
পরবর্তীতে কার্যকর হয় 2003 সাল থেকে এই কার্টাগানা প্রোটোকল। তাহলে আমি আবার বলি, এটা শুরুটা হইলো 1999 সালে কলম্বিয়ার কার্টাগানাতে, ওই শহরে খসড়াটা করা হইলো। তারপর ওইখান থেকে চলে গেল কোথায়, কানাডার মন্ট্রিলে, ওইখানে যায় মোটামুটি স্বাক্ষরিত হইলো যে হ্যাঁ, কত সালে, 2000 সালে, ঠিক আছে। পরবর্তীতে এটা কার্যকর হইলো 2003 সালে, কার্টাগানা প্রোটোকল। ওই জন্য নামটা, ওই আদি যেটা নাম কলম্বিয়ার কার্টাগানা, ওইটার নামই আছে। তো কার্টাগানা মানে মনে রাখবো অর্গানিক বা জৈব নিরাপত্তা, জৈব নিরাপত্তা কার্টাগানা, জৈব নিরাপত্তা কার্টাগানা, জৈব নিরাপত্তা কার্টাগানা, জৈব নিরাপত্তা কার্টাগানা, ঠিক আছে। কিছু কিছু বিষয়ে ছোট ছোট দাদা খেয়াল রাখবে। সালগুলো একবার হ্যাঁ, আমি বলতেছি, আমি মনোযোগ সহকারে শোনো। আমি বললাম একটা জিনিস দেখো, বলি মনোযোগ সহকারে শোনো, যে ধরো তোমাদের সাথে আলোচনা করলাম যে আমরা, আচ্ছা এমন একটু করতে পারি না রে, যে এই ধরো একটা সংগঠন করব আমরা, ঠিক আছে, আমাদের সংগঠন নাম হবে আলু পটল সংগঠন। তো এই সংগঠনে আমরা আলু এবং পটলের মানবাধিকার নিয়ে আমরা কথা বলবো, তাদের অধিকার চর্চায়। এটা আমরা কথা বললাম আজকে 2025 সালে। পরবর্তীতে 2026-এ যাই, আমরা কি করলাম, আমার বাসের হাটে বলে বসে একদম স্বাক্ষর নেওয়া শুরু করলাম যে হ্যাঁ সৌরভ স্বাক্ষর করো, রুহান স্বাক্ষর করো, বিথিকা স্বাক্ষর করো, আসো, তুমি স্বাক্ষর করে দিয়ে দিলা। 26 স্বাক্ষরিত হইলো, কার্যকর হইলো 2027 সাল থেকে। এইবার ডান। তো এটা হলো বিষয়। কলম্বিয়ার কার্টাগানাতে 1999 সালে এটা খসড়া করা হইলো। এরপর কানাডার মন্ট্রিলে 2000 সালে যায়, স্বাক্ষরিত হইলো, এবং পরবর্তীতে এটা 2003 সাল থেকে কার্যকর করা হলো। কার্টাগানা প্রোটোকল, জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি, ঠিক আছে। এখন তুমি যদি বলো, বোকার মতো একটা কোশ্চেন করো যে ভাই কোন কোন দেশ, জাতিসংঘ মানে কি, জাতিসংঘের যেগুলো রাষ্ট্র যারা সদস্য তারা, ঠিক আছে, ওকে। আচ্ছা এখন আমরা যেটা জিনিস পড়বো এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই মানে খুবই, আমি চেষ্টা করবো কিছুটা একটু ডিটেলসে বলার, বিকজ দরকার আছে। সেটা হচ্ছে ইউনিভার্সাল, যে কপিরাইট যেটা আমরা বলি, এটা আমি তোমাদের আগে বলছিলাম, ইউনিভার্সাল কপিরাইট কনভেনশন, ইউসিসি যেটাকে আমরা বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আগে ঘটনাটা শোনো। এটা মোটামুটি 1886 সালের দিকে একটা বার্ন সম্মেলন হয়েছিল। তো ওইখানে এই কপিরাইট নিয়ে কথা হয়েছিল যে কেউ কোনো কিছু একটা উদ্ভাবন করলে ওটার কপিরাইট তাকে দেওয়া হবে, ওটা কেউ নকল করতে পারবে না, এরকম। তো পরবর্তীতে যুক্তরাষ্ট্র মানে নাই বা বিভিন্ন দেশের ঝামেলা ছিল, যার কারণে এটা আবার নতুন করে 1952 সালে স্বাক্ষরিত হয়। ইউসিসি, ইউনিভার্সাল কপিরাইট কনভেনশন, ইউসিসি 1952 সালে। এটা হচ্ছে মেধাস্বত্ব রক্ষা, মেধাস্বত্ব রক্ষা বিষয়। আচ্ছা এই পর্যন্ত শুনে, মেধাস্বত্ব রক্ষা এখানে শুধু প্রত্যেকটা পার্সনের কথা বলা আছে, যে তুমি যেটা আবিষ্কার করলা সেটা, আমি ডিটেলসে যাচ্ছি একটু পরে। এরপর এখন আসো, ওই যে আমরা বললাম না 1944 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে 1 থেকে 22 জুলাই যে আলোচনাগুলো হইলো, ওইখানে আমরা 3টা সংগঠন বলছিলাম, হ্যাঁ তরিকা, 3টা সংগঠন বলছিলাম, কি কি, আইএমএফ, বিশ্ব ব্যাংক, আর হচ্ছে আইটিও, ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনটা পরবর্তী গ্যাটে পরিণত হয়, জিএ ডবল টি গ্যাট, যেটা এই গ্যাটটা কি হয় তোমার 1986 থেকে 1994, ঠিক আছে, উরুগুয়েতে এটা নিয়ে একটা বিশদ আলোচনা হয় 1986 থেকে 1994 সাল পর্যন্ত। হইয়া এটাকে উরুগুয়ে রাউন্ড বলে, 1986 থেকে 1994 একটা উরুগুয়ে রাউন্ড বলা হয়। তারপর থেকে 1995 সালে এসা এটা হয়ে গেল ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা এখনো চলতেছে, বিশ্ব বাণিজ্য সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তাহলে এটা কার্যকর হলো 1 জানুয়ারি 1995 সাল থেকে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের একটা চুক্তি ছিল বিশ্ব বাণিজ্যের, যে 1952 সালে তো হয়েছে মেধাস্বত্ব আইন, ওটা পার্সনের কথা। কিন্তু এই যে আমি কোকাকোলা, বা এই যে আমি মোজো, এই যে আমি তোমার ধরো যে একটা ব্র্যান্ড, যে কোনো একটা ব্র্যান্ড হতে পারে, ফক বডি স্প্রে, বা এই যে এসপি, এই যে আমি একটা ডিজাইন করতেছি, এই ডিজাইনটা যদি কেউ নকল করে বানায়, তো এটার আইনটা কোথায়? তখন বিশ্ব বাণিজ্য সংস্থা বললো কি 1995 সালে 1 জানুয়ারি থেকে ট্রিপস একটা চুক্তি করলো, TRIPS, ট্রিপস। ট্রিপসের পূর্ণরূপটা খুবই গুরুত্বপূর্ণ, এর আগে আমি বলছিলাম। ট্রিপস, TRIPS যদিও বলা হয়, কিন্তু এখানে একটু ভিতরে কথা আছে, ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস,
TRA অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, সংক্ষেপে ট্রিপস বলা হয়। মিলে না দেখে ওই জন্য ট্রিপস বলতেছে। ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, ট্রিপস। ট্রেড রিলেটেড অ্যাসপেক্টস অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। খেয়াল করে দেখো 1952 সালে যেটা ছিল ওটা ছিল পার্সোনাল, আর এটা হচ্ছে বাণিজ্যের মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, এই জন্য খেয়াল করে দেখবা কোনো কোম্পানিতে যেখানে কোনো কিছু উৎপাদন হয় ওখানে ভিতরে কাউকে কোনোদিন ঢুকতে দেয় না, বিকজ ওদের নিজস্ব একটা ডিজাইন থাকে। তো এই টিপস অনুযায়ী কি হইলো যে প্রত্যেকটা দেশ বা প্রত্যেকটা ব্যক্তি তাদের নিজস্ব ট্রেডমার্ক, প্যাটেন্ট বা কপিরাইট সংক্রান্ত আইন করতে পারবে, এটা একটা বৈধতা পাইলো। এখন আসো এই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বা মেধাস্বত্ব বিষয়টা, এটা কাকে বলবো আমরা? ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটা কাকে বলবো? যে মানুষকে তার মেধা মননের সৃষ্টির জন্য বা মেধা মনন থেকে সৃষ্টির জন্য যে অধিকারটা প্রদান করা হয় সেটাকেই মেধাস্বত্ব বলা হয়। এটা মোটামুটি নির্দিষ্ট সময়ের জন্য প্রদান করা হয়। এটা দুই ভাগে বিভক্ত। জিনিসগুলো এমনি এমনি বলতেছি না, দরকার আছে বলে বলতেছি। ঠিক আছে, কাজে মনোযোগ সহকারে শুনবা, লিখবা, এমনকি প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবা না বুঝলে। এটাকে দুই ভাগে ভাগ করা হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটটাকে। একটা হলো কি কপিরাইট বা কপিরাইট সংক্রান্ত, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি বা শিল্প সত্ত্ব সংক্রান্ত। তাহলে একটা হচ্ছে কপিরাইট সংক্রান্ত, একটা হচ্ছে শিল্প সত্ত্ব সংক্রান্ত। এখন শিল্প সত্ত্ব সংক্রান্ত আবার দুই ভাগ, একটা হচ্ছে ট্রেডমার্ক ও ভৌগোলিক নির্দেশক বা ওই যে জিওগ্রাফিক্যাল ইন্ডেক্সন, জিআই আমরা যেটাকে বলি, ওটা হচ্ছে শিল্প সত্ত্বের মধ্যে একটা ট্রেডমার্ক ও জিআই বা জিওগ্রাফিক্যাল তোমার ইন্ডিকেশন। আর নেক্সট হচ্ছে প্যাটেন্ট বা বাণিজ্যিক গোপনীয়তা বা শিল্পের নকশা, এটা হচ্ছে 2 নাম্বার। শিল্প সত্ত্বের মধ্যে দুইটা, একটা হচ্ছে ট্রেডমার্ক ও জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, আর হচ্ছে প্যাটেন্ট মানে বাণিজ্যিক গোপনীয়তা, একটা হচ্ছে শিল্পের নকশা, দুইটা। তাহলে আমি আবার বলি, কপিরাইট ও কপিরাইট সংক্রান্ত একটা, আর একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি বা শিল্প সত্ত্ব একটা। শিল্প সত্ত্বের মধ্যে দুইটা, একটা হচ্ছে ট্রেডমার্ক ও ভৌগোলিক নির্দেশক, আর একটা হলো প্যাটেন্ট, বাণিজ্য গোপনীয়তা ও শিল্পের নকশা। এই এখন আসলে কপিরাইট জিনিসটা কি? কপিরাইটটা হচ্ছে কি সাহিত্যকর্ম, সেটা মানে সৃজনশীল বা কোনো সৃষ্টিকর্তা, বলতে এখানে যে সৃষ্টি করতেছে ওটা ওই মানে স্রষ্টাকে বোঝাচ্ছে না। স্রষ্টা অন্য জিনিস, সৃষ্টিকর্তা এই ক্ষেত্রে অন্য জিনিস। ঠিক আছে, স্রষ্টা সৃষ্টিকর্তার মধ্যে পার্থক্য আছে কিন্তু, যদিও আমরা সমার্থ ইউজ করি। সৃষ্টিকর্তা কোনো মানুষকেও বলা যেতে পারে। কিভাবে? ধরো আমি একটা জিনিস ইনভেনশন করলাম মানে সৃষ্টি করলাম, আমি এটা সৃষ্টিকর্তা, বাট স্রষ্টা একজনই। তো এই দুইটা আবার ম্যাচ আপ করিও না। ঠিক আছে, তো সৃষ্টিকর্তা মানে এখানে এই ক্ষেত্রে সৃষ্টিকর্তা মানে কোনো বস্তুগত বিষয় আবিষ্কার করা। তো এই যে এগুলার যেটা, এটা হচ্ছে কপিরাইটের মধ্যে। যেমন কি হইতে পারে? লেখালেখি হইতে পারে, সঙ্গীত হইতে পারে, সুর, ছন্দ, চিত্রাঙ্কন, মুভি, ভাস্কর্য, কম্পিউটার প্রোগ্রাম, পার্সোনাল যে বিষয়গুলো এগুলো হচ্ছে কপিরাইটের মধ্যে পড়ে গেছে। এটাকে আমরা বলি কপিরাইট। এটা কতদিন পর্যন্ত? মৃত্যুর 50 বছর পর্যন্ত। আমি আবিষ্কার করলাম, ঠিক আছে, আমি মারা যাব, তার পরবর্তী 50 বছর পর্যন্ত আমার কপিরাইটটা থাকবে। তার পরবর্তীতে এটা চেঞ্জ হয়ে যেতে পারে, কেউ নকল আমাকে করতে পারে বা ইয়ে করতে পারে। ঠিক আছে, যেমন খেয়াল করে দেখবা, মনে আছে তোমাদের ওই যে ইন্ডিয়ান যে র্যাপারটা, কি নাম, বাদশা, বাচ্চা না মোটা করে যে, মানে বাচ্চা না রে, আরে মোটা করে যে ওই যে তোমার জি ভাইয়া। হ্যাঁ, বাচ্চারা। বাচ্চা বাচ্চা, ওই যে ও একটা গান ইয়া করলো না, যে বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল, মনে আছে? ওই যে কি জ্যাকুলিন ফার্নান্দেজকে নিয়ে যে বানাইলো। তো যখন গানটা রিলিজ পাইলো, পরে ওই গানটার যিনি আসল স্রষ্টা উনি কিন্তু মামলা করে দিছিল। তোমরা জানো কি কেউ? তো এখন কথা হচ্ছে কেন? এই যে কপিরাইট মামলায়, কপিরাইট আইনে তারপর মামলা করে দিছি। প্রশ্ন হচ্ছে আমরা কি তাহলে করি না? হ্যাঁ করবো। কি করব? উনার কাছে অনুমতি নিয়ে আমাকে উনার নামটা উল্লেখ করে দিয়ে আমাকে এটা করতে হবে। ঠিক আছে, সেটা বুঝতে পারছো? মানে তুমি একটা জিনিস আবিষ্কার করছো, মনে করো এই যে মান্নার একটা মুভি আছে না, যে মাথা নষ্ট, আমি দেখছি ছোটবেলায়, চুল গান রা করে দিছে। তুমি মনে করো এখন মনে করো যে আমাদের রুহান ওই ব্যাংকার, অনেক টাকা হয়, বলছে বসে তো আছি কি করবো, একটা মুভি বানাই মাথা নষ্ট। চাইলে মাথা নষ্টর মালিক ওর নামে মামলা করে দিবি যে না তুই এটা করতে পারবি না। ঠিক আছে, তো এই জন্য ওই পরিচালকের মৃত্যুর 50 বছর পর তুমি চাইলে এটা করতে পারবা। ঠিক আছে, তো এটা গেল কপিরাইট, পার্সোনাল যেগুলো। আচ্ছা এখন আসলে শিল্প সত্ত্ব। শিল্প সত্ত্বের মধ্যে কি বলছি? ট্রেডমার্ক বলছি, আর হচ্ছে ভৌগোলিক। এই ট্রেডমার্কটা হচ্ছে আসল কোনটা? এই যে কোম্পানির, যে যেটা হচ্ছে কোম্পানিকে রক্ষা করে,
ঠিক আছে? ব্র্যান্ড বা কোম্পানিকে রক্ষা করে এই ট্রেডমার্ক। এই ট্রেডমার্কের মধ্যে কি আছে? আমরা দেখি না যে কোম্পানির নাম, লোগো তুমি চাইলে গেলে নকল করতে পারবা না। এখন ওই যে হয় না অনেকে যে আহ, এই যে পেগাসাস বা এগুলোকে উল্টায় দেয় আবার মাঝে মধ্যে দেখি লোগো গুলাকে চেঞ্জ করে দেয়। তো যেগুলো তো মানে মানুষ ফাজলামি করে বানায়। তো এই যে ট্রেডমার্ক বা ভৌগোলিক নির্দেশকটা হচ্ছে এটা, ঠিক আছে? আর নেক্সট আসো প্যাটেন্ট। এই প্যাটেন্টটা কোনটা? যে উপাদান, কি কি উপাদান দ্বারা গঠিত, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্যাটেন্ট বা ওই যে শিল্পর যেটা আমরা বলছি বা বাণিজ্যিক গোপনীয়তা, এটা। তো প্যাটেন্টটা হচ্ছে 20 বছরের জন্য সংরক্ষণ করা হয়। এটা হচ্ছে 20 বছর। প্যাটেন্ট হলো 20 বছর। আর কপিরাইট হলো মৃত্যুর 50 বছর। প্যাটেন্ট হচ্ছে 20 বছর, ঠিক আছে? এখন এই প্যাটেন্ট দ্বারা একটা পণ্যকে রক্ষা করা হচ্ছে। যেমন ধরো যে একটা নির্দিষ্ট ডিজাইন যেটা থাকে, ওই ডিজাইনটাকে আমরা কপি করতে পারবো না। কথা বুঝছো? তো এই গেল বিষয়। এখানে একটা কথা বলে রাখি যে বাণিজ্যিক গোপনীয়তা বা শিল্পের নকশা এটার উপর কোনো আইন নাই। এটা মনে রাখবা। আইন আছে কিসের? প্যাটেন্টের আর ট্রেডমার্কের আর হচ্ছে কপিরাইটের। কিন্তু এই যে বাণিজ্য গোপনীয়তা বা শিল্পের নকশা এটার উপর কোনো আইন নাই। তো তুমি এখন বলবা তাহলে কি আমরা নকল করতে পারবো না? তখন মনে করো তুমি একটা কোম্পানির গোপনীয়তা দেখতে গেছো, ওরা তখন তোমাকে যে প্যাটেন্ট আইনে মামলা করে দিবে বা কপিরাইটে মামলা করে দিবে। কথা ক্লিয়ার? এই জন্য দেখবা খেয়াল করে যে কোম্পানিগুলো কি করে, এরা তোমার আহ, ওই যে কোন একটা লিমিটেড দিয়ে বা কোম্পানির নাম দিয়ে একটা হচ্ছে প্রোডাক্ট তৈরি করে, কোন একটা কোম্পানির নাম দিয়ে দেয়। কেন? কারণ কোম্পানির নামটা দিয়ে সে প্যাটেন্ট আইনটা পাবে। বা কোম্পানির নামটা না দিলে সে প্যাটেন্ট আইনটা পাবে না। এই জন্য ওরা হচ্ছে কোম্পানির নাম দিয়ে দেয়, যে অমুক লিমিটেড ও কোম্পানি করে দেয়, এরকম আর কি। তো এই যে এত কথা বললাম, কেন বললাম জানো? বিকজ এই কপিরাইট এটা বর্তমান সময়ে সব থেকে আলোচিত। এটা 44তম বিসিএস এখান থেকে রিটেনে আসছে, 36তম বিসিএস এখান থেকে রিটেনে আসছে, ঠিক আছে? এবং কি যে ট্রিপস, ট্রিপস থেকে বিসিএস ও কোশ্চেন আসছে প্রিলিতে। এই জন্য তাহলে ট্রিপস এর পুনরূপটা লাগবে, ট্রিপস এর সালটা লাগবে। ট্রিপস এর সাথে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের কি সম্পর্ক? যে এই যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনই ট্রিপস চুক্তিটা করছে 1995 সালের 1 জানুয়ারি থেকে, যেটা কার্যকর হওয়া শুরু হয়েছে। এইটার মাধ্যমে আমাদের বিশ্ব বাণিজ্যের এই যে প্যাটেন্ট বা ট্রেডমার্ক বা এই জিনিসগুলো চালাইছে। তো আমি যদি একটু এখানে সারাংশে যাই, তাহলে সবার আগে শুরু হয়েছিল 1886-তে বার্ন সম্মেলনে। আমেরিকা মানে নাই, যার জন্য 1952-তে এসে আবার হইতে হয়েছে। ওটার নাম ছিল ইউসিসি, ইউনিভার্সাল কপিরাইট কনভেনশন। ওটা ছিল ব্যক্তি পর্যায়ের, বা এখন আমরা এই যে যেটা তোমার হচ্ছে শুধু কপিরাইট বললাম, শুধু ওইটুকুই ছিল। পরবর্তীতে এই যে আমাদের 1984 থেকে তোমার হচ্ছে কি সরি মানে 86 থেকে 94 উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে গ্যাট জিএ ডবল টি যেটা, ওইটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে পরিণত হইল, ঠিক আছে? এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পরবর্তীতে ট্রিপস চুক্তিটা করলো, কইরা এই যে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে মেধাস্বত্ব আইন চালু করলো। এই পর্যন্ত বোঝা গেছে তো নাকি? বিশেষ করে যারা নতুন, তোমাদের কাছে বিষয়গুলো একটু অদ্ভুত লাগবে, কিছু করার নাই। আচ্ছা দাদা, ওই যে ট্রিপস চুক্তিটা কত সালে হয়? এই হ্যাঁ, সালটা একটু ওই তো লিখতে বললাম পারবেন? যে 1995 সালে 1 জানুয়ারি। মানে ব্যাপারটা কেমন, ও একটা ভালো কোয়েশ্চেন করছে, এখানে বলে রাখি শোনো। যে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন শুরু হলো 1995 সালে 1 জানুয়ারি থেকে, আবার ট্রিপস চুক্তিটা ওইটা, ব্যাপারটা ওইটাই। এই যে 1986 থেকে 1994 উরুগুয়ে রাউন্ড, যেটা উরুগুয়েতে হয়, এইখানে এই জিনিসগুলো সব ফাইনাল করা ছিল। ফাইনাল করে যেই দিন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন শুরু হলো, ওই দিন ওর সাথে রিলেটেড যতগুলো চুক্তি ছিল, যা যা ছিল সবগুলোই শুরু হলো। ব্যাপারটা এটাই আর কি, ঠিক আছে? তার মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন শুরু হলো 1995 সালে 1 জানুয়ারি, ওই দিনও ট্রিপস চুক্তিটাও। কথা বুঝতে পারছো মুখলিসুর? জি দাদা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখন আসো নেক্সট, অস্ত্র শস্ত্র। আমরা স্টার্ট পড়ছি, তারপর ইয়া পড়ছিলাম। ও এই সেদিন একটা বলতে আমি ভুলে গেছি, স্টার্ট 1 স্টার্ট 2 এর সাথে নিউ স্টার্ট একটা আছে, বুঝছো? এইটা আমার বলতে ভুলে গেছি। নিউ স্টার্ট এটাও 2010 সালে হয় যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে। নিউ স্টার্ট চুক্তি, হ্যাঁ, 2010। ওগুলোর সাথে একটু লিখে রাখো। স্টার্ট চুক্তি 3টা, ঠিক আছে? আমি সেদিনটি মিস করে ফেলছিলাম। স্টার্ট 1, স্টার্ট 2 আর হচ্ছে নিউ স্টার্ট। নিউ স্টার্ট 2010 সালে এই যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যেই। আচ্ছা, এখন আসো তারপরে আহ পরমাণু অস্ত্র বিলোপ চুক্তি। এই যে পরমাণু অস্ত্র বিলোপ চুক্তি, এইটা হয় 1996 সালে। দেখো এই জায়গাটাতে যে তোমরা এখন সবাই কি করবা, মানচিত্রটাতে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এই দেশগুলোকে বের করবা। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ব্রিটেন দেশগুলোকে বের করো। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ব্রিটেন। খেয়াল করে দেখো তো, মাঝখানে আটলান্টিক মহাসাগর। আমার দিকে তাকাও যারা পাওনি। আটলান্টিক মহাসাগরের বাম দিকে, মানে আমার এটা বাম, তোমার হয়তো ডান দেখাচ্ছে।
আটলান্টিক মহাসাগরের বাম দিকে এখানে আমেরিকা, আটলান্টিক শহরের এখানে সাইডে ব্রিটেন আর ফ্রান্স না। তাহলে খেয়াল করে দেখো, এই যে উত্তর গোলার্ধের তিনটে ইম্পর্টেন্ট দেশ, উন্নত দেশ, এরা নিজেদেরকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতে বা ওই একাংশটা খেয়াল করে দেখো, এই পাশে আমেরিকা, আমেরিকার আবার এই পাশে প্রশান্ত মহাসাগর না। ম্যাপটাতে খেয়াল করে দেখো, মানে আমেরিকা দেশটা এমন একটা জায়গায় যার এই পাশে প্রশান্ত মহাসাগর, এই পাশে আটলান্টিক মহাসাগর, তাই না? ব্যাপারটা খেয়াল করে দেখো। যারা ছোট আছো, বিশেষ করে 19 ব্যাচের যারা প্রথম মানচিত্র খুলতেছো, তারা আমার কথাটার সাথে মিলায় নাও একটু। আমেরিকা দেশটার মানে আরো যদি আমি বামে যাই, যদি ওটা ঘুরে আসছে তোমার মানচিত্রটাতে, দেখো এই পাশে প্রশান্ত মহাসাগর, এই পাশে হচ্ছে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরের পরে হচ্ছে ইউরোপ, তাই না? মানে আমেরিকার ইউরোপের মাঝখানে আটলান্টিক মহাসাগর। দেখো, এবং ওই আটলান্টিক মহাসাগরের উত্তর দিকে দেখো ব্রিটেন এবং ফ্রান্স, দুইটি ইম্পর্টেন্ট দেশ, আর এই পাশে হচ্ছে আমেরিকা। এই পর্যন্ত পাইছো না পাওনি মানচিত্রে? এটা মানচিত্রে খুঁজতে হবে কিন্তু, মানচিত্রে না খুঁজলে তোমাদের সাথে আমার কথা নেই। তুমি যতই শিয়ানা হও না কেন, তোমাকে মানচিত্রটা খুঁজতে হবে, খুঁজে আঙুলটা দিতে হবে। এখানে কোনো কথা নেই আমি পারি, আমি জানি, আমি অমুক করি, এই টাইপের কথার কোনো ভ্যালুই নেই। খুঁজতে হবে, পারতে হবে। এই মিমি, মিলাদুন্নেসা মিমি, তুমি পাইছো? ভাইয়া আমি বাসায় আসছি, মানচিত্র নিয়ে আসিনি। তোমার কপালটা ভালো যে তুমি অনলাইনে আসো। তোমাকে যদি আমি ঘুষিটা মারি, আমার ল্যাপটপের স্ক্রিনটাই ফাটে যাবে আরেকবার। তোমাকে যদি অফলাইনে পাইতাম আমি, তাহলে বুঝতা যে মানে শাসন কাকে বলে। মানে তুমি চিন্তা করতে পারো, ও ইন্টারন্যাশনাল পড়তে ধরছে, ও হচ্ছে বাসা গেছে। তুমি বাসা কেন, তুমি মরে যাও, তুমি মনে করো মরে গেছো, তুমি মরে গেছো, ওই মরে যাওয়ার সাথেও তুমি মানচিত্রটা নিয়ে যাবে, কারণ তোমার ইন্টারন্যাশনাল এখন ক্লাস। মানে এই তোমাদের মানে এই অজুহাত গুলো না, মানে বিরক্ত লাগে একদম। তুমি বাড়ি গেছো তো কি হয়েছে? ওই যে সেদিন মিম কি করছে, ও হচ্ছে মানচিত্র পারে না, ম্যাচ সুন্দর করে আবার কালার দিয়া ড্র করছে, ড্র করে আমাকে দেখাচ্ছে, দাদা দেখান তো কেমন হয়েছে। চিন্তা করো, তো এইগুলা তো কোনো মানে হইলো না। আমি তোমাদের বারবার করে বলতেছি, সময় একটা জায়গায় দিবা, মানে দেওয়ার মতো দিবা। এই যে তুমি তোমার লাইফের 2024 2025 দুইটা সাল নষ্ট করতেছো কেন? তাকে তুমি বিয়া করো, বিয়া করে বাচ্চা পয়দা করো, তাও লাভ না? তোমার বাচ্চা পৃথিবীতে আসতেছে, একটা ভালো জিনিস। কেন তুমি এখানে নষ্ট করতেছো সময়গুলো? সময়গুলো নষ্ট করবে, নষ্ট করার মতো, এমনি এমনি তো না। না, তোমরা তো বলবো আর। সাবিয়া নাসরিন কলি, তোমার সাথে মানচিত্র আছে? নাকি আবার নাই দেখে ইচ্ছা করেই মানে মাইক্রোফোন অন করবো না, যেন গালি খাইতে না হয়? না, ও এখন কথাই শোনে না। ভূত। মাসুরা, জি এই কলি তোমার কাছে আছে মানচিত্র? নেট স্লো এদের। আলফি তোমার কাছে আছে? জি ভাইয়া আছে। তুমি হচ্ছে পাইছো, খুঁজে পাইছো ওই যে যেটা বললাম আমি এতক্ষণ থেকে? আমি ফ্রান্স পাইছি কিন্তু ব্রিটেন পাচ্ছি না। ওই দেবতারা ইংল্যান্ডকেই ব্রিটেন বলে, ইংল্যান্ড বা যুক্তরাজ্য, ওটাকেই ব্রিটেন বলে। এবার ফ্রান্সের উপরের দিকে সাথে লাগা দেশটা দেখো। পাইছি। মানে ওই, এটা মজার ঘটনা, এটা এটা ফাজলামি না, এটা সত্যি সত্যি। আমি আমার স্টুডেন্টকে ওই ইয়াতে তোমার হচ্ছে ইন্টারমিডিয়েটে যখন পড়াইতাম, ইয়াতে রামনগরে, তো ও বলছে ভাই আপনি আমাকে মানচিত্র থেকে যেটা ইচ্ছা ধরান, আমি আপনাকে খুঁজে বের করে দিব। কঠিন ফাপড় একদম। তো আমি এখন বলছি যে ঠিক আছে, তুমি ব্রিটেন বের করে দেখাও। তোমাকে আমি একদিন সময় দিলাম, ওই একদিন সারাদিন খুঁজছে, ওই ব্রিটেনে খুঁজে পাওয়াটাই নাই। কারণ মানচিত্র তো ব্রিটেন নামে কোনো দেশই নেই, এটা যুক্তরাজ্য লেখা, মানে ইংল্যান্ড। তো এই হলো বিষয়টা। তো ওই ইংল্যান্ড বা ব্রিটেন, ফ্রান্স, আর এই পাশে হচ্ছে আমেরিকা। আমেরিকা তো খুঁজে পাইছো নাকি আলভি? জি দাদা হুম। পাইছি। তো এই তিনটা দেশ, ওদের ওই ওই অঞ্চলটাকে ওরা বলতেছে যে আমরা প্রশান্ত আর এই আটলান্টিক, এই জায়গাটাকে আমরা পরমাণু অস্ত্র মুক্ত রাখবো। এই জন্য পরমাণু অস্ত্র বিলোপ চুক্তিটা করে 1996 সালে, ঠিক আছে?
গেল। এখন আসো এনপিটি, খুবই গুরুত্বপূর্ণ, নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন ট্রিটি। এই যে দেখো, নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন ট্রিটি, এনপিটি, নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন ট্রিটি, অর্থাৎ পারমাণবিক অস্ত্রের প্রসার করব না আমরা, রোধ করব, যার যতটুকু আছে ওই পর্যন্তই, এটাকে বলা হয় এনপিটি, নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন ট্রিটি, এনপিটি। এটা 1968 সালে স্বাক্ষরিত হয়, কার্যকর হয় 1970 সাল থেকে, ঠিক আছে? এখানে 170টা দেশ স্বাক্ষর করে, জাতিসংঘভুক্ত তৎকালীন এনপিটি। এটা কেন গুরুত্বপূর্ণ? দাদা সালগুলো একটু আরেকবার বলুন তো আস্তে। 1968, 1970, এনপিটি 1968, 1970, মানে 68তে স্বাক্ষর, কার্যকর 70। এটা কেন গুরুত্বপূর্ণ? এর আগেরটা ছিল 3টা দেশ মাত্র, এই জন্য কম গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে জাতিসংঘতে 170টা দেশ, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। যে কোন চুক্তির মাধ্যমে এই বিশ্বের দেশগুলা নিউক্লিয়ার যে ওয়েপনটা আছে এটাকে প্রসার রোধ করবে, এটা হচ্ছে এই যে এনপিটি চুক্তির মাধ্যমে। কথা বুঝতে পারছো? এনপিটি চুক্তি, কিন্তু এটা আসলে রাষ্ট্রগুলো মানে না কিন্তু, ঠিক আছে? ওরা নিজেদের মধ্যে করে গবেষণা করে বা বের করতেই আছে অলরেডি এনপিটি। এখন আসো খেয়াল করে দেখবা, এনপিটি হচ্ছে প্রসারণ রোধ করবে। এখন একটা লিখো সিটিবিটি, এটা খুব ইম্পর্টেন্ট। সিটিবিটি, কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, সিটিবিটি, কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, সিটিবিটি, 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 সিটিবিটি। এটা কি? তুমি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করো, মানে পরীক্ষা করতে পারবে না, করতে গেলে এখান থেকে তোমার অনুমোদন লাগবে। তো এর আগে এনপিটা ছিল পারমাণবিক অস্ত্রের প্রসারণ, আর সিটিবিটিটা হচ্ছে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করার। দুইটা কিন্তু ভিন্ন জিনিস। সিটিবিটি, নিউক্লিয়ার সরি কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট, এই যে বলা আছে টেস্ট ব্যান ট্রিটি, এটা হচ্ছে 1996, ঠিক আছে? 1996। এখানে 183টা দেশ স্বাক্ষর করে, কিন্তু এটার বিপক্ষে দেখে কে, এটা খুব ইম্পর্টেন্ট, ভারত, ভুটান আর লিবিয়া, এই 3টা দেশ এই চুক্তিটার বিপক্ষে সাইন দেয়, মানে এটা মানে না। ভারত মানে না, লিবিয়া মানে না, আর ভুটান মানে না, এই 3টা দেশ। সিটিবিটি। আচ্ছা, তারপর আমরা কি বললাম? একটা বললাম পারমাণবিক অস্ত্রের প্রসারণ, একটা বললাম পারমাণবিক অস্ত্রের তোমার হলো কি হচ্ছে ব্যবহার। এখন হচ্ছে রাসায়নিক অস্ত্র, এবার আসো রাসায়নিক অস্ত্র সংক্রান্ত। এই রাসায়নিক অস্ত্রটা বলতে কেমন ব্যাপারটা হচ্ছে কি, ওই যে তোমরা কি যেমন যদি ধরে নি করোনা ভাইরাসটা চীনের আবিষ্কার ছিল, চীনের ল্যাবরেটরিতে, তার মানে এটা একটা কিন্তু আমাদের রাসায়নিক অস্ত্র। যে ব্যাপারটা ওই যে আমরা ক্রিস মুভিটা দেখছি না, মনে আছে না? যে কাল কি করতো, কাল ওর ল্যাবরেটরিতে জীবাণু ডেভেলপ করতো, জীবাণু ডেভেলপ করে দেশগুলোতে ফেলে দিত, ফেলে দিয়ে ওই জীবাণুটাকে যে এটা লাগবে, তোমার ওষুধটা লাগবে, মেডিসিনটা লাগবে, ওইটা অন্য কোথাও নাই, ওই প্যাটেন্টটা ওর কাছেই আছে, তখন ও আবার বিক্রি করবে। কথা বুঝতে পারছি না? তো যেটা হচ্ছে আমাদের অনেকটা আমেরিকা করে, আমেরিকারা ওরা কি করে যে যুদ্ধ লাগাই দিবে, যুদ্ধ লাগাই দিয়ে উম, যুদ্ধ করতে গেলে কি অস্ত্র লাগবে, তো অস্ত্র করতে গেলে আবার ওদের কাছ থেকে কিনতে হবে, ঠিক আছে না? যেমন এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা কেন থামতেছে না, রাশিয়া ইউক্রেন যুদ্ধটা কেন থামে না আমাকে বলো? থামার অন্যতম একটা প্রধান কারণ এই যে আমেরিকার অস্ত্র ব্যবসা, ঠিক আছে? তো এইরকম হচ্ছে এই যে রাসায়নিক অস্ত্র, এটার খসড়াটা হয় 1992 সালে, এই চুক্তিটার স্বাক্ষর হয় 93-তে, কার্যকর হয় 97-তে। এখানকার 3টা সালি লাগবে। রাসায়নিক অস্ত্র খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যেমন তোমরা কি জানো এই যে তোমার ইয়াতে, আরে ভুলে যাই গেলি, সৌদি আরবের দেখো তো পাশের দেশটা নাম কি? সৌদি আরবের এই পাশে নিচের পাশের দেশটার নাম কি? আরে ইয়েমেন, ইয়েমেন, এই যে মনে পড়ছে। এই যে ইয়েমেনে গৃহযুদ্ধ চলতেছিল। তো ইয়েমেনের একটা অংশ ছিল হচ্ছে আমেরিকাপন্থী, একটা রাশিয়াপন্থী। যেটা আমেরিকাপন্থী ওটা তো বুঝোই, মানে সৌদি আরব আর আমেরিকা বন্ধু, তার মানে ওটা হচ্ছে সৌদি আরবপন্থী। কিন্তু যেটা রাশিয়া বা ইরানপন্থী ছিল, আমি গতদিন তোমাদের বলছিলাম যে বিশ্ব রাজনীতিতে বলয় চলে, একটা হচ্ছে রাশিয়া বলয়, রাশিয়া বলয়ের মধ্যে আছে রাশিয়া, ইরান, চীন, আর বাকিটা হচ্ছে যুক্তরাষ্ট্র বলয়। তো এই সৌদি আরব কি করছে, যেটা হচ্ছে তোমার রাশিয়া ব্লক ছিল, রাশিয়াপন্থী, ওদের উপর বম নিক্ষেপ করছে। শুধু বমটাই নিক্ষেপ করে নাই,
ওই বমের সাথে জীবাণু অ্যাড করা ছিল। তোমরা নিউজে পড়ছো কিনা জানি না। অর্থাৎ বমটা যেখানে পড়বে, পড়ার পর ওই জীবাণুগুলো ছড়া যাবে ওই বাতাসটাতে। পরবর্তীতে ওই মানুষগুলো আবার ওই জীবাণু দ্বারা আক্রান্ত হবে। চিন্তা করছো? মানে আজকালকার দিনের আমরা আসলে সভ্য হচ্ছি না কি হচ্ছে, চিন্তা করো বিজ্ঞানের অপব্যবহারটা। তো এই জন্য এই রাসায়নিক চুক্তির মানে এটা আইনটা গুরুত্বপূর্ণ। তাহলে খসড়া হয় 1992-তে, স্বাক্ষর হয় 93-তে, আর কার্যকর হয় 97-তে। ঠিক আছে, এটা হলো রাসায়নিক অস্ত্র। এখন আসো এটিটি, আর্মস ট্রেড ট্রিটি। আর্মস, এই যে মানে যেটা অস্ত্র, শুধু এটা শুধু অস্ত্র, আর্মস ট্রেড ট্রিটি। ঠিক আছে, এটা কি? গোটা বিশ্বযুদ্ধে তুমি চাইলেও কারো কাছ থেকে অস্ত্র কিনতে পারবে না, বেচতে পারবে না। এটার জন্য তোমার এটিটিটা করা হয়, অস্ত্র বাণিজ্য চুক্তি যেটাকে বলা হয়। 2013 সালে যেটা স্বাক্ষরিত হয়, আর 14 সাল থেকে কার্যকরিত, জাতিসংঘভুক্ত কিন্তু এটা, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটিটি, আর্মস ট্রেড ট্রিটি, এটাকে বলা হয় অস্ত্র বাণিজ্য চুক্তি। পরীক্ষায় আসবে অস্ত্র বাণিজ্য চুক্তি কত সালে কার্যকর হয়? 2014 সালে। স্বাক্ষরিত হয় 2013 সালে। আর্মস ট্রেড ট্রিটি, এটিটি। আচ্ছা, এখন একটা চুক্তি বলবো, এটা বেশি ইম্পর্টেন্ট না। একটা সময় ছিল, আমরা মাইন চিনি না, মাইন, স্থল মাইন চুক্তি। এটা হচ্ছে তোমার কানাডার অন্টারিয়ার অটোয়া একটা জায়গা ছিল, কানাডার অন্টারিওর অটোয়া। এই অটোয়া নামক জায়গাটাতে 1997 সালে এই স্থল মাইন চুক্তিটা হয়। ওই যে বিভিন্ন মাইনগুলো যে পোতা ছিল বিভিন্ন জায়গায়, তোমরা যারা ইংরেজি মুভি দেখো, দেখো না যে মাইনের উপর যে তুমি পাটা পড়ে, পাটা তোলার সাথে সাথে ধুম করে ফুটে যাবে, ওই পাটা করে রাখে দিতে হয়। এই হচ্ছে মাইন। ঠিক আছে, আমরা করছি গভীর জঙ্গলের মধ্যে যেন কেউ শত্রুটা ঢুকতে না পারে, যেন মাইন পুঁতে রাখা হইতো। তো এই মাইনের বিধিনিষেধের উপর 1997 সালে, আমি একবার বলি, কানাডার অন্টারিওর অটোয়াতে এই 1997 সালে এই চুক্তিটা হয়, স্থল মাইন চুক্তি। বিশেষ করে 70টা দেশ করে, যাই হোক। আরেকটা চুক্তি আছে, এটা তোমার মহাশূন্য চুক্তি, আউটার স্পেস ট্রিটি। মহাশূন্য, আউটার স্পেস, এই যে মহাশূন্যের মধ্যে দেখো খালি অনেক দেশ আছে যারা মহাশূন্যের মধ্যে পারমাণবিক অস্ত্র রাখতে পারে। ব্যাপারটা জোশ না? চিন্তা করো, তুমি পৃথিবীতে রাখবা না, তুমি মহাশূন্য পুরো রাখবা। তো এই আউটার স্পেস চুক্তিটা হয়, আউটার স্পেস বা মহাশূন্য চুক্তি হয় 1967 সালে, 1967। যারা নতুন পড়তেছ তোমাদের কাছে গেঞ্জাম লাগবে চুক্তিগুলা, এত চুক্তি। বাট বিলিভ মি, আমরা যারা বিজ্ঞানের স্টুডেন্ট আছি, আমাদের কাছে এই সাল মনে রাখা, এই তারিখ মনে রাখা খালি বিরক্তিকর না, মানে সব থেকে বাজে একটা জিনিস। বাট আলটিমেটলি একবার দুইবার তিনবার পড়ার পর হোমা অটো দেখতে মনে থাকতেছে এই জিনিসগুলো। কথা বুঝতে পারছো? এই জন্য তোমার বিরক্ত লাগতেছে মানে ইউ আর নট দ্য ফার্স্ট ওয়ান ইন দ্য হিস্ট্রি। ঠিক আছে, তোমার আগে 1000 জনের বিরক্ত লাগছে, তোমার পরে 1000 জনের বিরক্ত লাগবে। বাট একবার দুইবার পড়ার পর এগুলো একদম ইজি হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। আউটার স্পেস চুক্তি 1967। ঠিক আছে, গেল। এই পর্যন্ত আমরা মানে যতগুলো পড়লাম এগুলো সব অস্ত্র শস্ত্র, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই অস্ত্র শস্ত্র রিলেটেড। এখন আসো কিয়োটো প্রটোকল। কিয়োটো খুবই গুরুত্বপূর্ণ, খুবই। 5 স্টার লাগাও কিয়োটো প্রটোকলে, 5 স্টার। বিশ্বের পরিবেশ রক্ষায় উষ্ণতা রোধে, বিশ্বের পরিবেশ রক্ষায় উষ্ণতা রোধে, এটা 1997 সালে, ঠিক আছে, এটা তোমার স্বাক্ষরিত হয় এবং কি 2005 সালে কার্যকর হয়। তো 97টা এটা আসে পরীক্ষায়, কিয়োটো প্রটোকল। কিয়োটো প্রটোকল 97। এখানে ঝামেলাটা লাগবে কি, কিয়োটো পড়ছি, মন্ট্রিল পড়ছি, কার্টাগানা পড়ছি, তারপর সেদিন কি ভিয়েনা পড়ছি, বাসেল পড়ছি, এ ভাইরে কোনটা কি গন্ডগোল লাগবে না? যত সমস্যা তত সমাধান। কিয়োটো প্রটোকল মনে রাখবা, কুটকুট করে, কুটকুট করে। কুটকুট কখন করে? যখন গরম লাগে তখন কুটকুট করে, আর গরম লাগা মানেই উষ্ণ লাগা। তাহলে উষ্ণতা নিয়ে যে চুক্তি সেটা হচ্ছে কিয়োটো প্রটোকল। আর মন্ট্রিল প্রটোকল কি আমি বলছি, মন্ত্রীর ওজন বাড়ে গেছে। মন্ত্রীর ওজন কত থেকে কত কেজি হয়েছে, কি বলতে পারবা? মন্ত্রীর ওজন মন্ট্রিল প্রটোকল কত সালে, কত সাল? 85 থেকে 88। 3 কেজি বাড়ছে, 85 থেকে 88 হয়েছে। তারপর ভিয়েনা, ভিয়েনাটা কি ছিল বলো তাহলে? ভিয়েনা মেটা, ইয়া কি বলে চলে, ইয়া ভিয়েতনামকে হচ্ছে ভিয়েনা 17 ডিগ্রি। ভিয়েনা ভিয়েনাটা 85 ভিয়েতনাম, থেকে 88 ভাইয়া। ভিয়েনাটা ভিয়েতনাম, ঘুষি মারবে একদম। আমি কি বলছিলাম ভিয়েনার কথা, ভিয়েনার কথা কি বলছিলাম রে? ভিয়েনা একটা ভাইয়া মেয়ে, ওজন স্যার, ভিয়েনার ওজন হ্যাঁ ওজন, 85 থেকে এই তো 88 হয়েছে। আমরা বলছি ভিয়েনা একটা মেয়ে, আমি বললাম যে মেয়েগুলো সবসময় স্লিম হতে চায়। তো ভিয়েনা একটা মেয়ে, ওর ওজনটা বাড়ে গেছে,
ঠিক আছে? 85 থেকে 88 হয়ে গেছে, তাই না? ভিয়েনা। আচ্ছা, তো এখন তোমার হইলো যে হ্যাঁ, ঠিক আছে। তাহলে ভিয়েনার হচ্ছে 85 থেকে 88 ও 3 কেজি ওজন বাড়ে গেল। আর মন্ত্রীর ওজন বাড়লো 2 কেজি। এই তো ভুল বলছি, মন্ত্রী তো 2 কেজি না, 87 থেকে 89। মন্ট্রিল, আমি এটা বলি নাকি? মন্ট্রিলটা বলি নাই? দাদা মন্ট্রিল বলেন নাই মনে হয় স্যার। আচ্ছা, তাহলে এখন লিখো মন্ট্রিল লিখো, আমি তো বলিনি তাহলে। লিখো মন্ট্রিল চুক্তি বা মন্ট্রিল প্রোটোকল। এটা হচ্ছে বায়ুমণ্ডলের ওজন স্তর নিয়ে। ঠিক আছে? এটা মিস হয়ে গেছে। 87 আর 89। লিখো মন্ট্রিল প্রোটোকল। বায়ুমণ্ডলের ওজন স্তর নিয়ে এটাও। 87 মানে মন্ত্রীর ওজন বাড়ে গেছে। 87 থেকে 89 হয়ে গেছে। মন্ট্রিল প্রোটোকল। মন্ত্রীর ওজন বাড়ে গেছে, ভিয়েনার ওজন বাড়ে গেছে। ভিয়েনার বাড়ছে 2 কেজি, ভিয়েনার বাড়ছে 3 কেজি, 85 থেকে 88। আর মন্ত্রীর বাড়ছে 2 কেজি, 87 থেকে 89। ঠিক আছে? আর কিয়োটো প্রোটোকল কি করছে? কুটকুট করতেছে, কুটকুট। কুটকুট কি করে? যখন গরম লাগে, মানে উষ্ণতা। উষ্ণতা নিয়া। এখন এই উষ্ণতার জায়গায় যদি কার্বন ডাই অক্সাইড আসে, তাহলে কার্বন ডাই অক্সাইড হলে তো উষ্ণতা বাড়ে। তার মানে কার্বন ডাই অক্সাইড উষ্ণতা। এটা তোমার ওই যে কিয়োটো প্রোটোকল। একটু জাস্ট টেকনিক খাটালি হয়ে গেল। আর কার্টাগেনা কি? কার্টাগেনা কি বলতে পারবা? কার্টাগেনা প্রোটোকল কোনটা? কার্টাগেনা জৈব নিরাপত্তা জৈব বিষয়ক চুক্তি। নিরাপত্তা, অর্গানিক, যেটা জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক। ঠিক আছে? যে কেমিক্যালের ব্যবহার রোধ করুন, এটা হচ্ছে কার্টাগেনা প্রোটোকল। ঠিক আছে? আর বাসেল কি ছিল? বাসেল বাসেল ব ব ব ব বর্জ্য পদার্থ ছিল বলছিলাম না? বজ্র। হ্যাঁ, বর্জ্য পদার্থ, এই তো জৈব- বর্জ্য পদার্থ। ঠিক আছে? আর জীববৈচিত্র্য তো গেলই। জীববৈচিত্র্য একটা চুক্তি আমরা করছি সময়। ঠিক আছে? জীববৈচিত্র্য চুক্তি তো আমরা করছি, তাই না? তাইলে মোটামুটি কিয়োটো প্রোটোকল গেল কুটকুট, মন্ট্রিল প্রোটোকল গেল মন্ত্রীর ওজন বাড়ছে। এখন এই যে আমাদের জলবায়ু রিলেটেড সবথেকে গুরুত্বপূর্ণ, দেখো প্যারিস জলবায়ু চুক্তি খুবই গুরুত্বপূর্ণ, এটা লেটেস্ট। প্যারিস জলবায়ু চুক্তি, প্যারিস জলবায়ু চুক্তি। এখান থেকে এই যে কপ, কনফারেন্স অফ দ্য পার্টিস, প্রতি বিসিএস এখান থেকে কোশ্চেন আসতেছে। প্রত্যেক বিসিএস এখান থেকে কোশ্চেন আসছে। 44, 45, 46 এই প্যারিস জলবায়ু চুক্তি থেকে। তাহলে বুঝতেছো কতগুলো স্টার এখানে? ভিভিআই লিখবা। প্যারিস জলবায়ু চুক্তি। এই চুক্তির বিষয়বস্তু হচ্ছে 2100 সালের মধ্যে, কত সালের মধ্যে? 2100 সালের মধ্যে বিশ্বের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা। 2100 সালের মধ্যে বিশ্বের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা। এটা হচ্ছে প্যারিস জলবায়ু চুক্তি। তো যেহেতু 2100 সাল মানে একটা বিশাল, তাই না, প্রোগ্রাম একটা, এই জন্য এটা ভাঙ্গে ভাঙ্গে 2015 সালে এটা তোমার স্বাক্ষরিত হয় এইখানে 195টা দেশ আর একটা সংস্থা স্বাক্ষর করছে। 195টা আরেকটা সংস্থা। 2017 সালে আমেরিকা এটা থেকে বের হয়ে গেছে। 2017 সালে কার আমল ছিল? ডোনাল্ড ট্রাম্পের। মনে আছে কেন আমি তোমাদের গত দিনে বলছিলাম? কারণ প্যারিস জলবায়ু চুক্তিতে আমেরিকাকে প্রচুর ডোনেশন করতে হয়, অনেকগুলো টাকা দিতে হয়। ওখান থেকে বের হয়ে গেছে। ঠিক আছে? প্যারিস জলবায়ু চুক্তি থেকে কে বের হয়ে গেছে? আমেরিকা বের হয়ে গেছে। আচ্ছা, একটু তোমরা লাইনে থাকো, আমার না একটা তথ্য তোমাদের দেওয়া উচিত। আমার এখানে এটা 100% মনে আসতেছে না। এই লাস্ট যে কপ হইলো, কততম কপ হয়েছে জানো কেউ? বলতে পারবা? সর্বশেষ যে কপ হইলো, কপ 29 হয়েছিল। কপ 29। থ্যাংক ইউ। কোথায় হয়েছে এটা বলো তো? কপ 29 আজারবাইজানের বাকুতে ভাইয়া। আজারবাইজানের বাকুতে। এই আজারবাইজানের বাকু, এইটাই কিন্তু আমাদের পরীক্ষা আসবে। এখন প্রশ্ন হচ্ছে ওখানকার ইয়াগুলা কি ছিল বলতে পারবা কেউ? থিম গুলা, মানে ওটা কি কি হইলো ওখানে? আমার একটা সুন্দর করে নোট করা আছে। আমি ভুলভাল তো আর বলা যায় না, ওটা তো একটু শিওর। আমার এখানে নোটটা যে করে রাখছি। এই আজারবাইজানের বাকুতে যে হইলো 29তম কপটা, এই যে কপগুলা এই 15 সাল থেকে এইটারই হচ্ছে এগুলা মানে ইয়া। তো 2017 সাল থেকে আমেরিকা বের হয়ে গেল। তখন কথা ছিল যে এইখানে একটা জিনিস মনোযোগ সহকারে শোনো, যে এই দেশগুলো আছে না তোমার, কিছু কিছু দেশ আছে, যেমন আমি বলি আমেরিকা, চীন, সৌদি আরব, এরা যে পরিমাণ কার্বন নিঃসরণ করে, নিজেদের কেন করে? নিজেদের ফ্যাক্টরির কারণে, নিজেদের শিল্প উন্নয়নের কারণে। এরা যে পরিমাণ কার্বন নিঃসরণ করে, এই কার্বনটা, এটা কি শুধু কি ওই 3টা দেশকে ক্ষতি করে? পুরো বিশ্বের ক্ষতি করে, করে কিনা? এই জন্য বলতেছে আপনারা যারা শিল্পোন্নত দেশ আছেন, আপনারা কি করবেন? আমাদেরকে ক্ষতিপূরণ দিবেন। কারণটা কি? আপনাদের কারণে আমাদের গোটা বিশ্বের সমস্যা হচ্ছে না, ক্ষতি হচ্ছে না? এই ক্ষতির
পরিমাণটা প্রথমে বলা হয়েছিল যে যারা ক্ষতিগ্রস্ত ওদেরকে 100 বিলিয়ন ডলার দেওয়া হবে। তো ওটা দেয় তো নিয়ে আরো ঝামেলা আছে। যাই হোক আমি এটা খুঁজে দিব না, আমার কাছে কই যে লিখে রাখছি আমি নোটটাই খুঁজে পাচ্ছি না। ওটা আমি সুন্দর করে নোট করা আছে, পত্রিকা থেকে নোট করছিলাম, খুঁজে পাচ্ছি না। তো যাই হোক তো এই কপ গুলা খুবই গুরুত্বপূর্ণ, 3টা বিসিএসই এখান থেকে কোশ্চেন আসছে, তো কাজেই এটা আমাদের লাগবেই, কোনো কথা নেই। আর বাংলাদেশ স্বাক্ষর করে এটা লাগবে 2016 সালে, লিখে রাখবা বাংলাদেশ প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষর করে 2016 সালে, ঠিক আছে? বাংলাদেশ প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষর করে 2016 সালে, 2016 সালে রাখছি রে, যাই হোক টেবিলের মধ্যে মনে হয় দেখতে হবে। গেল। এখন আসো নেক্সট, সিডো, CEDAW, সিডো কনভেনশন। সিডো হচ্ছে নারীর প্রতি বৈষম্য নিয়ে, এই সিডোটা CEDAW, নারী মানে তো বুঝতে পারছো ইম্পর্টেন্ট। 79 আর 81, যেমন রাখবা 79 আর 81 সিডো চুক্তি। সিডো হচ্ছে নারীর প্রতি, CEDAW, সিডো চুক্তি হচ্ছে 1979 আর হচ্ছে 81। সিডোর পুনরূপটা ডিসক্রিমিনেশন অফ অল, সরি, ইলিমিনেশন অফ অল কাইন্ডস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন, ঠিক আছে? আর একটু পুনরূপটা দেখে নিও, তো আমার মনে করতেছে না, তবে এটাই কনভেনশন, এই তো মনে পড়ছে, কনভেনশন অফ দ্য ইলিমিনেশন অফ অল কাইন্ডস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন, কনভেনশন অফ দ্য ইলিমিনেশন অফ অল কাইন্ডস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন, নারীদের বিপক্ষে সব ধরনের বৈষম্য রোধ করার বিষয়ক যে কনভেনশন, এটা হচ্ছে সিডো, CEDAW, সিডো। এই সিডো হচ্ছে 79-তে স্বাক্ষর, 81-তে কার্যকর, সিডো। তারপর হচ্ছে ইটলস, ITLOS, ইটলস আমরা সবাই জানি, আন্তর্জাতিক সমুদ্র সীমা নিয়ে, তাই না? 82 আর 94, মানে 82-তে স্বাক্ষরিত, কার্যকর 94। এইগুলার ইটলসের শুধু 82টা মনে রাখলেই হবে, কার্যকরটা না মনে রাখলেও চলবে এটা, ঠিক আছে? আচ্ছা, রামসার কনভেনশন, রামসারটা লিখতে হবে। রামসার, এটাও জৈব পরিবেশ রক্ষা নিয়ে, রামসার জৈব পরিবেশ নিয়ে। এটা হচ্ছে ইরানের রামসার নামে একটা জায়গা আছে, ওইখানে এটা 71-75 রামসার, 71-75 রামসার, 71-75। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রামসার এন্ড কার্টাগানা? রামসার এবং কার্টাগানা প্রোটোকলের মধ্যে ডিফারেন্সটা কি? রামসারটা হইলো নির্দিষ্ট কয়েকটা দেশের মধ্যে, যেটা ইরানের রামসারে হয়, 71-75, 1971-1975, আমাদের জন্য মনে রাখা ইজি, 71-75, 71 স্বাক্ষরিত, 75-এ কার্যকর। আর কার্টাগানাটা হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়, দ্যাটস ওয়াই দিস টুস আর ইম্পর্টেন্ট, তবে মোস্ট ইম্পর্টেন্ট ইজ কার্টাগানা প্রোটোকল, ঠিক আছে? রামসারও জৈব নিরাপত্তা, জৈব পরিবেশ, আর কার্টাগানাও, ঠিক আছে? যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে একটা চুক্তি হয় পারমাণবিক অস্ত্র নিয়ে, মনে আছে? ওই যে উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টের নাম কি, স্বৈরশাসকের? ভাইয়া কিম। কিম জং উন, তাই জিম না? ইয়ং কিং। না, কিম জং উন ওনার নাম, কিম জং উন না, কিম জং উনই তো। হ্যাঁ দাদা। হ্যাঁ, আরে তোমরা তো কনফিউজ করে দিচ্ছ, ওদের যে আমার নাম কনফিউজ হওয়ারই মতো নাম। তো ইনি স্বৈরশাসক, একদম উত্তর কোরিয়ার। তো একই বলছিল, মনে আছে? একই বলছিল যে ও পারমাণবিক অস্ত্রগুলোকে এমনভাবে তাক করে রাখছে, জাস্ট এখান থেকে চলে গেলেই আমেরিকার পড়ে যাবে। তো তখন এই যে কথাটা যখন হইলো, তখন 2018 সালে সিঙ্গাপুরে দুই পাগল, ডোনাল্ড ট্রাম্প আর কিম জং উন, এই দুই পাগলে একটা বৈঠক হয়, কি নিয়া? এই পারমাণবিক অস্ত্র নিয়া একটা বৈঠক হয়, যে এই বৈঠকে বলা হয় যে উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্রগুলোকে ধ্বংস করবে, নইলে আমেরিকা তাকে বিভিন্ন দিক থেকে মানে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিবে বা তাকে ব্যাকফুটে ফেলাই দিবে। এটা নিয়ে সিঙ্গাপুরে 2018 সালে এই দুই পাগলের বৈঠকটা হয়। কেন দুই পাগল বললাম, তোমরা হয়তো ভাববা যে ভাই কি বলতেছেন। এই কিম জং উনের কাহিনী তো জানোই, যে ওর যেদিন মানে তোমার হচ্ছে কি, ওর নামে কেউ নাম রাখতে পারবে না, ওর চুলের মতো কার্ড কেউ দিতে পারবে না। তারপর হচ্ছে যে ওর বক্তৃতার সময় ওর বাপের যে জেনারেল ছিল, ওর বাপের বন্ধু, ওই ঘুমাইছিল, ওকে একদম ইয়ার সামনে এসে ব্রাশ ফায়ার করে দিয়ে দিছে। তারপর হচ্ছে কি কি যেন ওর আইনগুলো আছে না, যে ওর জন্মদিন পালন হ্যাঁ, করতে। ওর জন্মদিনে কেউ জন্মদিন পালন করতে পারবে না, তারপর কেউ বিয়ে করতে পারবে না, এই টাইপের এই পাগল। আরো বড় পাগল কেন বলি, এই 2018 সালে সিঙ্গাপুরে যখন এদের বৈঠকটা হয়, ওকে যেন কেউ কোনোভাবে মারতে না পারে, এই জন্য ও যে ওয়াশরুম করবে, এই আর্টিফিশিয়াল চলন্ত ওয়াশরুম উত্তর কোরিয়া থেকে সিঙ্গাপুরে নিয়ে গেছে। ঠিক আছে, তুই পাগল বলবাতে কি বলবো, চিন্তা করো। মানে ভাই, তোর কমর থেকে কেউ কেউ বোম ব্লাস্ট করে তোকে মারবে, এটা কোনো কথা? ওর কথা হচ্ছে মারতেও পারে, ঠিক আছে ভাই, ওই জন্য করছে কি, ওর মধ্যে আমেরিকার বিশ্বাস নাই, ওই জন্য
ও উত্তর কোরিয়া থেকে পুরা একদম মানে একটা চলন্ত কমোড ওর জন্য ওয়াশরুম পুরা নিয়ে চলে গেছে সিঙ্গাপুরে। চিন্তা করো। ঠিক আছে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়ার ঐতিহাসিক চুক্তি। মানে এটা এত হাসি পাইছিল ওই নিউজটা পড়ার সময়। তো কি বলবো, তাহলে এনপিটি হচ্ছে, আমি কি বলছিলাম, ওটা হচ্ছে এনপিটি নিউক্লিয়ার প্রলিফারেশন, ওটা হচ্ছে প্রসারণ রোধ, আর সিটিবিটি হচ্ছে পরীক্ষা, এটা মনে রাখবা। আর আমরা এখানে এখন একটা লাস্ট চুক্তি পড়বো, নানকিং চুক্তি। নানকিং দাদা এদের চুক্তিটার নাম কি দাদা? এটা, ওটার কোনো ওইরকম চুক্তি নাম নেই, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র আর উত্তর কোরিয়ার ঐতিহাসিক চুক্তি, এটাই। এখন লিখো সবাই নানকিং চুক্তি, নানকিং চুক্তি, নানকিং লিখো। এটা এখানে কিছু কথা আছে, কথাগুলো বলতে হবে। নানকিং চুক্তি লিখো। দাঁড়া আমি একটা জিনিস খুঁজি একটু, আগে তোমরা লিখো নানকিং চুক্তিটা। আচ্ছা আমাকে একটা জিনিসকে বলতে পারবা যে তোমার হচ্ছে কি বলে, ওই যে এক দেশ দুই নীতি, এটা নাম শুনছো? এক দেশ দুই নীতি, চীনে। জি ভাইয়া শুনছি। মানে এটা কে কোথায়, এটা বলো তো, কার কোথায় এটা? হংকং এ এটা চালু আছে ভাইয়া। হংকং এ চালু আছে, গুড। হংকং এ আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে মেকাওয়ে, তাই না? মেকাও চীনের একটা তোমার হইলো যে স্বায়ত্তশাসিত একটা কলোনি বা প্রদেশ আমরা বলতে পারি, যাই হোক ওইখানে চালু আছে। তো এখন যেটা বলবো এটার সাথে রিলেটেড, ওই জন্য বলতেছি শোনো। নানকিং চুক্তি, নানকিং চুক্তিটা হয় প্রথম আফিম যুদ্ধের অবসানের ফলে। প্রথম আফিম যুদ্ধের অবসানের ফলে এই নানকিং চুক্তিটা হয়, ঠিক আছে? 1842 সালে এটা হয়, চীন এবং ইংল্যান্ডের মধ্যে। 1842 সালে নানকিং চুক্তি হয়। তো এই প্রথম আফিম যুদ্ধে 1842 সালে চীন হেরে যায়। হেরে যাওয়ার ফলে কি হয়, হংকংটাকে চীন ব্রিটিশরা দখল করে নেয়। 1842 সালে দখল করে নিল, চিন্তা করো। সালটা কিন্তু খেয়াল করো মনোযোগ সহকারে। 1842 সালে প্রথম আফিম যুদ্ধের ফলে তোমার হচ্ছে চীন হারিয়ে গেল, ব্রিটিশরা বা ব্রিটেন বা ইংল্যান্ড হংকং দখল করে নিল। নেওয়ার পর তোমার কি হলো, 1898 সালে আইসা 1898 সালে আইসা চীন আবার করলো কি, বলতেছে চীন তখন, চীনের ফিনান্সিয়াল অবস্থা তখন ভালো না, এরা তখন 99 বছরের জন্য ওই হংকংটাকে আবার ব্রিটিশদের কাছে দিয়ে দিল, যে ভাই আপনারা লিজ নিয়ে নেন 99 বছরের জন্য। তাহলে যে পরীক্ষায় আসে যে হংকং বা হংকংকে ব্রিটিশরা লিজ নেয় কত সালে, 1842 নাকি 1898, ভুল করা যাবে না। 1842-এ তারা দখল করে নিছিল, বাট 1898 সালে তারা লিজ নিছিল। দিস টুস আর ডিফারেন্ট, ঠিক আছে? দখল করা আর লিজ নেওয়া এক জিনিস না, লিজের বিনিময়ে কিছু দিতে হয়, তার দখলের বিষয়ে কোনো দিতে হয় না। তো এই যে 1898 কত বছরের জন্য, 99 বছরের জন্য। তাহলে চিন্তা করো, 99 বছর মানে কি, 1997 সালে 1 জুলাই পরবর্তীতে, এই যে 1997 মানে যেখানে আমাদের অনেকের জন্ম, ওই সময় আবার হংকংকে ফেরত দিয়ে দিল চীনের কাছে। তার মানে 97 আগে ওটা ব্রিটিশদের কলোনি ছিল, এবং এখানেই এক দেশ দুই নীতি বা দুই পদ্ধতি চালু আছে, ঠিক আছে? এটা হচ্ছে অর্থনীতির দ্বৈত অর্থনীতির নীতি আর কি। এখন এই এক দেশ দুই অর্থনীতির নীতি চালু আছে আরেকটা জায়গায়, চীন সাগরের একটা কলোনি আছে, ওটার নাম হচ্ছে মেকাও, ওইখানে। এখন এই মেকাওটা কি, এখানে এই মেকাওটা, এটা তোমার 1999 সালে, খেয়াল করে দেখো, 1999 সালে তোমার, এর আগে পর্যন্ত এই জায়গাটা পর্তুগিজদের কলোনি ছিল, মানে পর্তুগালের যারা 1887 সালে পর্তুগালরা এখানে কলোনি করছিল, 1887 সালে এই মেকাওতে। পরবর্তীতে 1999 সালে ওরা চীনকে এটা আবার ফেরত দিয়ে দেয়। কথায় 1887 আর কথায় 1999, চিন্তা করো, ফেরত দিয়ে দেয়। এই জন্য বলা হয়ে থাকে যে এই তোমার আমাদের কি বলি আমরা, একবিংশ শতাব্দী বলি না, মানে 2000 সাল শুরু হইলো, 2000 সালের আগে বিংশ শতাব্দীর সর্বশেষ উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয় এই মেকাও। কত সালে? 1999 সালে। পরীক্ষা যদি আসে সর্বশেষ উপনিবেশবাদের বা উপনিবেশবাদ থেকে স্বাধীন হয় কোন প্রদেশ বা কোন কলোনি, সেটা হচ্ছে মেকাও, ঠিক আছে? এটা কিন্তু দেশ না, এটা একটা কলোনি। আর যদি আমরা দেশ বলি, সর্বশেষ স্বাধীন দেশ কোনটা, কি বলতে পারবা? সর্বশেষ স্বাধীন দেশ দক্ষিণ সুদান ভাইয়া। দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান। কত সালে?
2014 সালে। থ্যাংক ইউ। 2014 সালে। এই সুমনা আক্তারকে, ভাইয়া আমি। তোমার ফেসবুক নাম কি? এসও এম এ না? এসও এম এ এন এ। জি ভাইয়া। এখানে আবার এস এস ইউ এম এ এন এ কেন? মানে তোমরা মেয়েগুলা কি বায়োডিভার্সিটি না রক্ষা করবে ভাইয়া, নাকি? এটা হচ্ছে আমার হচ্ছে সার্টিফিকেট নেম আর কি। আচ্ছা, সার্টিফিকেট নেম এক, তারপর দেখা যাচ্ছে যে গ্রুপ নেম এক হবে, আবার অরিজিনাল নাম এক। এই, বই তো বললাম মেয়েদের আর কি এটা বায়োডিভার্সিটি। হচ্ছে স্যার, ভাইয়া এটা হচ্ছে অনলাইনে যখন হচ্ছে ক্লাস করতাম তখন হচ্ছে সার্টিফিকেট নেম দিয়ে ইয়া করতাম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, ওই জন্য বলতেছি যে সুমনা তো ওই বানানটা তো তোমার এসও এম এ দিয়া। যাই হোক, তাহলে আমাদের সর্বশেষ প্রদেশ বা কলোনি যদি আমরা বলি সেটা হচ্ছে মেকাও। ওটা কিন্তু দেশ না। আর সর্বশেষ দেশ হচ্ছে দক্ষিণ সুদান, যেটা 2014 সালে হইলো। ঠিক আছে, এই গেল বিষয়। আর এক দেশ দুই নীতি চালু আছে চীনের। এই এক দেশ দুই নীতি মানে হচ্ছে অর্থনৈতিক নীতি আর কি। এটা এটা চালু আছে তোমার কোথায় কোথায়? মেকাওতে আর হচ্ছে হংকং এ। আর মেকাওতে চালু থাকবে 2049 সাল পর্যন্ত এক দেশ দুই নীতি। তার পরবর্তীতে ওরা নতুন নীতি এখান থেকে তৈরি করবে আর কি। আচ্ছা, এই যে এক দেশ দুই নীতি, এই কথাটার মানেটা কি আমাকে বলতে পারবা? যে মানে কেন, মানে একটু হালকা পাতলা কিছু বলা যাবে কি এক দেশ দুই নীতি সম্পর্কে? এটা জানার আগে আমি একদিন তোমাদের বলছিলাম, স্বায়ত্তশাসন মানে কি বলতো? হোয়াট ইজ এই তোমার হচ্ছে ওটাকে কি বলে, সেলফ অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, হোয়াট ইজ দিস? বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কেন বলে? কর্পোরেশন গুলাকে, কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, এটাকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কেন বলতেছি আমরা? কি দাদা, বলছিলাম আমি? ওইখানে হচ্ছে স্বায়ত্তশাসন মানে মানে একজন ওটা প্রতিষ্ঠা, একটা ব্যক্তি বা একটা গোষ্ঠী ওটা প্রতিষ্ঠা করবে। তাছাড়া অন্য কেউ ওটা বা মানে শাসন করতে বা হচ্ছে ওইটাকে মানে কোনো কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ে সরকার হস্তক্ষেপ করতে পারে না? পারে, কিন্তু দাদা মানে ওই সরকারের ইয়া ছাড়াই মানে বিশ্ববিদ্যালয় নিজস্ব হচ্ছে মানে ক্ষমতা প্রয়োগ করতে পারবে আর কি। আচ্ছা, আর কেউ বলতে পারবা না? আমি তো একদিন বলে দিছিলাম এটা। আর কেউ রে, এনিথিং, দাদা এনিওয়ান? হ্যাঁ বলো। স্বায়ত্তশাসিত দাদা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নির্দিষ্ট একটা সংবিধান থাকবে, নির্দিষ্ট কিছু নিয়ম থাকবে, এবং সরকারি যেটা রাষ্ট্রীয় সেটাও একটা সংবিধান থাকবে। কিন্তু এই দুইটার মধ্যে যখন কম মানে বেছে নেওয়ার একটা মানে এই দুটার মধ্যে পর্যায়ে আসবে যখন, তখন হ্যাঁ, কনফ্লিকশন বা বিরোধ লাগবে, তখন হ্যাঁ আমরা তখন বাংলাদেশের বা হ্যাঁ দেশেরটা মেনে নিবো, এই তো? আচ্ছা, রাষ্ট্রীয় যেটা সেটা সেটা নেব। মেনে নিবো। আচ্ছা, আর কেউ বলতে পারবা? ইম্পর্টেন্ট জিনিসটা মিস হয়ে যাচ্ছে। তোমাদের কথাগুলো ঠিক আছে, বাট একটা ইম্পর্টেন্ট কথা আছে এই জায়গাটাতে, এটাই মিস হয়ে যাচ্ছে। আমি এটা বলে দিছিলাম একদিন ক্লাসে, আমার এখনো স্পষ্ট মনে আছে, যে কর্পোরেশন গুলা এগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কেন এটা বলে দিছিলাম? ওই যে সরকারি চাকরিতে যে একটা ইয়া চালু হইলো, যে মনে আছে যে আমাদের যে স্কিম যে চালু করলো আওয়ামী লীগ সরকার, লাস্ট সরকার যে চালু করছিল প্রত্যয় স্কিম, ওই বলতেছিল না যে এই স্কিমের মধ্যে স্বায়ত্তশাসিত সরকারি ইয়াগুলো ঢুকে যাবে, কাউকে পেনশন দিবে না। তখন আমি এটা বলছিলাম তোমাদেরকে, খাই ফেলছো। স্বায়ত্তশাসন, হ্যাঁ, তাপসী যেটা বলছে ঠিক আছে, যে নির্দিষ্ট একটা কাঠামো থাকবে, এটা থাকবে, সেটা থাকবে, এটা থাকতে পারে। স্বায়ত্তশাসিতের প্রধান যে বিষয়টা, ওদের যে ফিনান্সিয়াল যে স্ট্রাকচার, ওইটা জাতীয় বাজেটে পাস হবে না। মানেটা হইলো, যেমন আমরা ছোট চাকরি বড় চাকরি যেটাই করি না কেন, আমরা কি চাকরি করি? রাজস্বমুক্ত চাকরি করি আমরা। মানে আমাদের বেতনটা হয় বাজেট থেকে, সরকারি বাজেট থেকে। এই জন্য দেখবা দুনিয়া উল্টে গেলেও আমাদের কোনোদিন বেতন থামবে না। ঠিক আছে? কিন্তু যেগুলা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এদের বেতনটা বাজেট থেকে হয় না, এটা বাজেট বহির্ভূত যে উৎসগুলো আছে ওখান থেকে হয়। এটা গেল প্রথম শর্ত। দ্বিতীয় নম্বর শর্ত হইল যে যেগুলা রাজস্বভুক্ত বা সরকারি প্রতিষ্ঠান, এগুলার নিজস্ব কোনো উৎপাদন প্রক্রিয়া বা নিজস্ব কিছু থাকবে না। যেমন তুমি কোনো সরকারি প্রতিষ্ঠান নিজে নিজে টাকা উৎপাদন করবে না। কিন্তু দেখবা ইউনিভার্সিটি গুলার নিজস্ব জমি থাকে। ওই নিজস্ব জমিতে ওরা নিজস্ব ফসল উৎপাদন করে। নিজস্ব যেগুলা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, ওরা কারখানা বা নিজস্বতা, ওদের নিজস্ব উৎপাদন আছে। ওই উৎপাদনটা ওরা নিজস্ব, ওদের বাজেট আছে, ওই বাজেট ওরা ব্যবহার করে, সরকারকে দিতে বাধ্য না। কিন্তু রাজস্বভুক্ত কোনো প্রতিষ্ঠান এই কাজটা করতে পারবে না। করলে তাকে সরকারের সেটা দিতে হবে যদি করেও। ডিফারেন্সটা কি? যে রাজস্বভুক্ত যেগুলা, এগুলা সরকারি বাজেটে অন্তর্ভুক্ত থাকবে, এদের ফিনান্সিয়াল স্ট্রাকচারটা। কিন্তু যেগুলো স্বায়ত্তশাসিত, এটা হচ্ছে, এদের উৎসটা হলো সরকারি বাজেট বহির্ভূত। ক্লিয়ার? তারপরটা কি বললাম? যে রাজস্বভুক্ত কোনো প্রতিষ্ঠান নিজে নিজে অর্থ ইনকাম করতে পারবে না, কিন্তু যে স্বায়ত্তশাসিত ওগুলা পারবে। তো এইখান থেকে কথাটা আসলো, এই যে মেকাও আর হংকং। এই মেকাও আর হংকং হচ্ছে স্বায়ত্তশাসিত অঞ্চল। এটার মানেটা হইলো যে ওরা, ওদের দেশে নিজেদের একটা বাজেট থাকবে আলাদা, চীনের বাজেটের সাথে ওদের থাকবে না। এই জন্য বলা হচ্ছে এক দেশ দুই নীতি। একটা দেশ হইলে কি হইতো? একটাই বাজেট থাকতো। বাট না,
ওদের ভাই তোরা চীন তোরা তোদের মতো থাক, আমরা আমাদের মতো থাক। এই জন্য এই যে তাইওয়ানেও সেম। তাইওয়ানকে তাইওয়ান কিন্তু নিজেদেরকে স্বায়ত্তশাসিত অঞ্চল বলে বা আলাদা দেশ বলে। চীন আবার ওদেরকে স্বায়ত্তশাসিত অঞ্চল যদিও বলে, কিন্তু বলে চীনের মধ্যে। এই তাইওয়ানের আলাদা একটা ইয়ে আছে, তোমার অর্থনীতি আছে। কথা বুঝতে পারছো? এই যে মাইক্রোচিপ, তোমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করো, এই যে চিপ, আমরা বলি না 9 ড্যাশ লাইন, চীন সাগরের সব থেকে গুরুত্বপূর্ণ 9 ড্যাশ লাইন। কেন? এই চীন সাগর 9 ড্যাশ লাইন দিয়ে এই তাইওয়ানের সব মার্কেটটা যাওয়া আসা করে, ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হয়। ঠিক আছে? এই যে মাইক্রোচিপ আমরা বলি না, চিন্তা করে দেখো, এই যে এআই চ্যাট জিপিটি, আমেরিকা 100 মিলিয়ন না বিলিয়ন ডলার করে খরচ করে উৎপন্ন করলো, অথচ চীন মনে করে যে ডিপসিক বানায় ফেললো কত অল্পতে। তো এই যে বিষয়গুলো, তো এটাই হলো স্বায়ত্তশাসিত মানেই হলো প্রধান কারণ ওদের আলাদা বাজেট, ওরা দেশের বাজেট থেকে আলাদা, এই জন্য বলা হচ্ছে এক দেশ দুই নীতি। ঠিক আছে? তো এই গেল মোটামুটি আমাদের আজকের সব চুক্তি মোটামুটি পড়ে ফেলছি। আমাদের এখন ইম্পর্টেন্ট কিছু চুক্তি আছে। সাফটা সাপটা ওটা সার্কভুক্ত, ওইটা এখন ওটার ইম্পর্টেন্সটা কমে গেছে, কিন্তু যদি বিএনপি ক্ষমতায় আসে তখন আবার ইম্পর্টেন্সটা আসবে। ঠিক আছে? এই জন্য আমরা এটা ইসরায়েল আর ফিলিস্তিনের দিন পড়বো কিছুটা, কারণ সাফটার পরবর্তীতে আরো চুক্তি হয়েছে তো কিছু, কিন্তু আমাদের ইসরায়েল আর ফিলিস্তিন নিয়ে আলাদা পড়াশোনা করতে লাগবে। তো আজকে আমরা অনেকটা সময় নিয়ে ফেলছি। তোমাদের আর কার কোনো প্রশ্ন আছে থাকলে করো, বিদায় নিব। আর বিষয়টা হলো যে একটা জিনিস আলোচনা করতেছি, আমলি সরকার চলে গেছে কতদিন আগে, 6 মাস আগে। তার মানে মোটামুটি আমার 7 মাস 8 মাস আগে একটা কথা আমি বলছি, তোমরা 7-8 মাসের মধ্যে এখন ভুলে যাচ্ছ, তাহলে তো হইলো না। একটা জিনিস তো মানে চর্চা করতে হবে। আমি এই জন্য তোমাদের বলতেছি লাইফ স্টাইলটা চেঞ্জ নিয়ে আসো। তুমি তোমার পড়াগুলোকে রিকল করো। আজকে কি কি কথা হইলো? সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রাতে ঘুমানোর আগে ফোনটা না চিপে বা কাউকে গুড নাইট বলার আগে একটু ফোনটা রাখে সারাদিন কি কি করলাম এটা পর্যালোচনা করাটা খুব খুব জরুরি। বিশ্বাস করো, তুমি একটা দিন ঘুমানোর আগে সে সকাল থেকে উঠে কি কি কাজ করছো ক্রমানুসারে চিন্তা করবা, তারপরের দিন তুমি আর তুমি থাকবা না। তুমি বুঝে যাবা তোমার কোন জায়গাটাতে উন্নতি করতে হবে, তুমি আজকে কি কি করলা, এই পাপের ফলগুলা তুমি করবে যে ভুল করছি, কালকে এই ভুলটা করা যাবে না, এই জায়গাটা উন্নত করতে হবে, এটা খুব দরকার। সেলফ স্টাডিটা খুব দরকার। আর এই সেলফ স্টাডিটা কমে গেছে আমাদের স্মার্টফোনের কারণে। কারণ আমি নিজেকে নিয়ে চিন্তা করার সময় পাচ্ছি, আমি সবসময় স্মার্টফোনটাতে একটু ফাঁকা পাইলেই সময় পাচ্ছি না। বাট এটা কাজটা করতে হবে। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে যা যা আলোচনা হয়েছে আমি একটু সামনে পাট পাট করে ধরাবো।